দেখো গতকাল পড়ালাম ফ্রি, আজকে শুরু করবো একটা অন্য চ্যাপ্টার, কম্বিনেশন অফ বেন্ডিং অ্যান্ড ডাইরেক্ট স্ট্রেসেস। ঠিক আছে, কম্বিনেশন অফ বেন্ডিং অ্যান্ড ডাইরেক্ট স্ট্রেসেস তার মানে হচ্ছে এর বেন্ডিং এবং ডাইরেক্ট স্ট্রেসেস যে কম্বিনেশন এফেক্ট সেইটা আমরা এখানে দেখব। এর আগে তোমরা শুধু বেন্ডিং স্ট্রেস পড়েছ, সেখানে পিওর বেন্ডিং ছিল। সেকেন্ড সেমিস্টারে শুধু ডাইরেক্ট স্ট্রেস পড়েছ, ডাইরেক্ট স্ট্রেসটা ছিল তোমার যে নর্মাল স্ট্রেস, সেটা পড়েছ। এবার এখানে যেটা পড়বে কম্বিনেশন অফ বেন্ডিং এন্ড ডাইরেক্ট স্ট্রেসেস, মানে হচ্ছে যদি বেন্ডিং এবং ডাইরেক্ট স্ট্রেসেস দুটোরই একসাথে কাজ করে তাহলে আমার সেই ক্ষেত্রে আমার কি ফলাফল হয় বা কিভাবে কাজ করে তার কি ডেরিভেশন সেগুলো দেখবো। এখানে দেখো সিলেবাসে তোমাদের যেগুলো আছে, ডিটারমিনেশন অফ ম্যাক্সিমাম এন্ড মিনিমাম স্ট্রেসেস ফর মেম্বার্স আন্ডার অ্যাক্সিয়াল লোড, eccentric load along one principal axis, bending stress. Second is the application of the above concept for machine parts such as offset links, T-clamp, bench vise, drilling machine frame, stresses at base of a spot column, total stress variation diagram, simple problem on above applications. তাহলে এগুলো হচ্ছে সিলেবাসের মধ্যে আছে। এবার শুরু করার আগে বলি কম্বিনেশন অফ বেন্ডিং এন্ড ডাইরেক্ট স্ট্রেস। ঠিক আছে, বেন্ডিং স্ট্রেস চ্যাপ্টার থেকে একটা ফর্মুলা আমরা দেখেছিলাম, প্রমাণটা দেখেছিলাম, তোমরা হয়তো দেখেছো। সেখানে একটা প্রমাণ ছিল এম বাই আই ইকুয়াল টু সিগমা বাই ওয়াই বা এফ বাই ওয়াই। বেন্ডিং হ্যাঁ, ইকুয়েশনটা বেন্ডিং স্যার, স্ট্রেসের ইকুয়েশনটা ইকুয়াল টু ই বাই আর। এবার আমার সেখানে ছিল সিগমা বাই এফ, যেটা বলছি সেইটা মানে ছিল আমার বেন্ডিং স্ট্রেস। ঠিক আছে, এম এম মানে ছিল মোমেন্ট, মানে বেন্ডিং মোমেন্টটা। আই মানে ছিল মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট নিউট্রাল অ্যাক্সিস। এবার সেখানে সিগমা মানে যেটা বলছিলাম এম বাই আই ইকুয়াল টু সিগমা বাই ওয়াই বা এফ বাই আই যা বলবো, তাহলে তাহলে ওইখানে সিগমাটা হচ্ছে বেন্ডিং স্ট্রেস। এবার তাহলে বেন্ডিং স্ট্রেসের ইকুয়েশনে সিগমা মানে হয়ে যাবে এম ইন্টু ওয়াই বাই আই, বা বলতে পারবো এম বাই জেড, যেখানে জেড মানে ছিল সেকশন মডিউলাস। ঠিক আছে, ম্যাক্সিমাম যেটা বেন্ডিং স্ট্রেস সিগমা ম্যাক্সটা ছিল। এবার আমার এখানে ওটা দেখি যে বেন্ডিং স্ট্রেস সম্পর্কে আমার একটু জাস্ট রিভিউ করলাম যে কি ছিল ফর্মুলাটা। এখানে হচ্ছে ডাইরেক্ট স্ট্রেস। ডাইরেক্ট স্ট্রেস কোনটাকে বোঝায়? ডাইরেক্ট স্ট্রেস বলতে বোঝায় যখন একটা ধরো পি ফোর্স কোনো একটা বারের উপর বা কোনো একটা বস্তুর উপর ক্রিয়া করছে এবং তার ক্রস সেকশন এরিয়া হচ্ছে এ, তখন ডাইরেক্ট স্ট্রেস বা নর্মাল স্ট্রেসের মানটা ছিল পি বাই এ, মানে ফোর্স বাই এরিয়া। ঠিক আছে, তাহলে এই দুটোকে কম্বিনেশন করতে হবে এখানে, এই ডাইরেক্ট স্ট্রেস এবং বেন্ডিং স্ট্রেস দুটো একসঙ্গে কাজ করবে, মানে দুটো 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 সিগমা থাকবে। ডাইরেক্ট স্ট্রেস হয়তো আমি সিগমা ডি সাফিক্সে ডি আকারে প্রকাশ করবো, বেন্ডিং স্ট্রেসটা সিগমা সাফিক্সে বি আকারে প্রকাশ করা হবে। ঠিক আছে, এবার তোমাকে একটা আমি ডায়াগ্রাম ছবি দেখাচ্ছি। the sound is Sound not is clear, not coming coming clear. clear. Okay, let's log off and log in again, or because every day I'm taking this class from my laptop, and so it might be some network issue. সবার জন্য কি সাউন্ড একই প্রবলেম, না কারো কারো ক্ষেত্রে প্রবলেম হচ্ছে? না স্যার, সাউন্ড আসছে না, শোনা যাচ্ছে ঠিক স্যার। ঠিক আছে স্যার। ওকে, সবার যদি প্রবলেম হয় তাহলে হয়তো আমারই নেটওয়ার্কের প্রবলেম হতে পারে।
আর যদি কারো কারো হয় তাহলে তার প্রবলেম, কারণ এটা দেখো এমনি হার্ডওয়্যারে তো কোনো প্রবলেম নয়, মানে যদি সাউন্ড আমার মাইক্রোফোনটা প্রবলেম হতো তাহলে সবার ক্ষেত্রে প্রবলেম হতো, আর নেটওয়ার্কে প্রবলেম হলে সেটা তো কারো হাতে কিছু নেই। যাই হোক, এখন যদি কারো কারো ক্ষেত্রে হয় তাহলে একবার সেটা বন্ধ করে দেখতে পারো। একটু আগে কথা হলো clear হয়ে গেছে। একটু আগে কথা clear হয়ে গিয়েছিল, আবার ঠিক হয়ে গেছে। দেখো এখানে একটা ডায়াগ্রাম দেখাচ্ছি, এই ডায়াগ্রামটা দেখো, একটা এই যে জিনিসটা দেখতে পাচ্ছ 9.1, এই যে ডান দিকে ছবিটা, আর একটু বড় করি দেখতে সুবিধা হয় যদি। দেখো এই ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, এটা একটা কলাম, শর্ট কলাম ছবি দেখানো হয়েছে। এখানে পি লোড কাজ করছে, এই বারটা ক্ষেত্রে যা বলবে, এটা অ্যাকচুয়ালি কম্প্রেসিভ লোড, লোডটা টাইপটা আছে কম্প্রেশন, ঠিক আছে। কম্প্রেশন হচ্ছে এই পি লোডটা যে স্ট্রেস তৈরি করবে সেই স্ট্রেসটার নাম হচ্ছে ডাইরেক্ট স্ট্রেস বা নর্মাল স্ট্রেস, ঠিক আছে। দু ধরনের হতে পারে, এটা তোমার টেনসাইল হতে পারে, কম্প্রেসিভ আমরা জানি দু ধরনের ডাইরেক্ট স্ট্রেস হয়, কিন্তু আমার এখানে ডায়াগ্রামটা এই ছবিটা অনুযায়ী এই ধরনের স্ট্রেসকে বলা হচ্ছে আমার ডাইরেক্ট স্ট্রেস। এর মানটা দেখো লেখা হয়েছে সিগমা, সিগমা জিরো ইকুয়াল টু লোড বাই এরিয়া সমান পি বাই এ। পি হচ্ছে ফোর্সের মান আর এ হচ্ছে এরিয়া, ক্রস সেকশনাল এরিয়া। এবার যদি ধরো আমি বলি পি লোডটা, এখন যে ছবিটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে পি লোডটা আমার সেন্ট্রয়েডিয়াল ওয়াই অক্ষ দিয়ে পাস করেছে, মানে সেন্ট্রো মানে মানে সিজি যেখানে আছে সেখান থেকে যদি ওয়াই অক্ষ কল্পনা করি তাহলে যে লাইনটা আছে সেই লাইন দিয়ে পাস করেছে, মানে এক কথা হচ্ছে সেন্ট্রয়েড দিয়ে পাস করছে, ঠিক আছে। সেন্ট্রয়েডিয়াল ওয়াই অক্ষ দিয়ে পি লাইনটা পি ফোর্সটা অ্যাক্ট করছে। এবার আরেকটা ডায়াগ্রাম দেখাচ্ছি, সেই ডায়াগ্রামটাতে দেখো, অন্য সেকেন্ড ডায়াগ্রামটা বলছি আমি, দেখলে বুঝতে পারবে। তো এই একটা লোড আছে, ঠিক আছে, এই লোডটা দেখি, দেখো এই ডান দিকে দেখো দেখানো হচ্ছে, সেখানে যে সেন্ট্রয়েডিয়াল ওয়াই অক্ষ মানে ওয়াই অ্যাক্সিস আছে, সেই ওয়াই অ্যাক্সিস থেকে ই দূরত্বে পি ফোর্সটা কাজ করছে, ঠিক আছে। তাহলে আগের ছবিটা এবং এই ছবিটা নিশ্চয়ই একই নয়, দুটো ক্ষেত্রে ডিফারেন্স আছে। আগের ক্ষেত্রে পি লোডটা আমার ওয়াই অক্ষ বরাবর কাজ করেছিল, ঠিক আছে, মানে এই যে সেন্টার লাইনটা দেখতে পাচ্ছ এই লাইন বরাবর কাজ করছিল আগেরটাতে, কিন্তু এখানে কি ই দূরত্বে কাজ করছে, মানে একটা কিছু দূরত্ব। এই ধরনের এই ই কে বলা হয় এক্সেন্ট্রিসিটি, ঠিক আছে, ই কে বলা হয় এক্সেন্ট্রিসিটি। আর এই ধরনের লোডিং কে বলা হয় এক্সেন্ট্রিক লোডিং, ঠিক আছে, এক্সেন্ট্রিক লোডিং। এবং এই ই কে বলা হয় এক্সেন্ট্রিসিটি, মানে ইটা হচ্ছে একটা ধরো কিছু ডিস্টেন্স, যেটা হচ্ছে আমার যেখানে পি লোডটা সেন্ট্রয়েড দিয়ে কাজ না করে সেখান থেকে কিছুটা দূরত্ব দূরে গিয়ে কাজ করবে। দেখো তোমার এটা হচ্ছে তোমার এলিভেশন মানে তোমার ফ্রন্ট ভিউ, আর এইটা হচ্ছে আমার টপ ভিউটা প্ল্যান, দেখতে পাচ্ছ প্ল্যানটা, এই দেখো ই ডিস্টেন্সে দেখানো হয়েছে, যেখানে আমার এই এক্স অক্ষ বরাবর কিছুটা গেছে, নিয়ে ই দূরত্বে পজিশন অফ লোড দেখানো হয়েছে ডট লাইন দিয়ে, এই যে লোডটা এখানে কাজ করছে, ঠিক আছে। এবারে আমার এই ডাইমেনশনটা ক্রস সেকশন ডাইমেনশনটা দেখানো হয়েছে, থিকনেসটা হচ্ছে ডি আর উইথটা হচ্ছে বি, ঠিক আছে, একটা ডাইমেনশন ডি একটা বি, মানে যেটা বাংলায় আমি বলি দৈর্ঘ্য এবং প্রস্থ, ঠিক আছে। তাহলে এবার এই পিকচারটাকে যখন বললাম এক্সেন্ট্রিক লোডিং, তাহলে এটাকে দেখো মানে ভাগ কিভাবে দেখো মানে সিম্পলিফাই করা হয়। এটাকে সিম্পলিফাই করতে গেলে আরো কয়েকটা ডায়াগ্রামের কম্বিনেশন করতে হবে, ঠিক আছে। কি কি কম্বিনেশন ডায়াগ্রামগুলোর দেখাই আমি। দেখো এইখানে আমি
এই ডায়াগ্রামটাকে দেখো কয়েকটা, দেখো প্রথমে এই যে 9.2 প্রথমে যে ডায়াগ্রাম দেখতে পাচ্ছ বাঁ দিকে, একদম সব থেকে বাঁ দিকে এই ধরনের ওই ছবিটা দেখাচ্ছি। দূরত্বে কাজ করছে P4 লোডটা। তারপর এরপরে বি ডায়াগ্রামটা চিন্তা করো, এই যে বি 2 নম্বর ডায়াগ্রামটা, এই বিটাতে কি করেছি, এই ওয়াই অক্ষ বরাবর একটা উপরের দিকে এবং একটা নিচের দিকে দুটো সমপরিমাণ লোড নিয়েছি, মানে পি লোডই নিয়েছি। তাহলে কি হবে, আমার এই ওয়াই অক্ষ বরাবর যখন দুটো সমপরিমাণ ফোর্স পরস্পর বিপরীতমুখী থাকবে তখন তাদের এফেক্টটা 0 হয়ে যাবে। তার মানে কি, এই মানে 9.2 মানে যে ডায়াগ্রামটা ছিল এবং 9.2 যে ডায়াগ্রামটা আছে, দুটো ডায়াগ্রামে কিন্তু সেম, শুধু পার্থক্য হচ্ছে এই 9.2 ডায়াগ্রামটাতে দুটো ফোর্স এক্সট্রা দেওয়া হয়েছে, পি এবং পি দুটো বিপরীতমুখী এবং সমান মানের। এই যে আমার এক্সেন্ট্রিক লোডিং পি যেটা ছিল সেই মানেরই লোড দুটো অ্যাড করেছি জাস্ট, যাতে করে ওই জিনিসটাকেই লেখা হয় রিপ্লেস করে। মানে ধরো তোমার কাছে ধরো 10, ধরো কোথাও 10 লেখা আছে, এবার 10-এর সঙ্গে +4 -4 করলে, ঠিক আছে, বা 10-এর সঙ্গে +10 -10 করলে, তাহলে কি ব্যাপারটা একই থাকলো, সেই 10ই থাকলো। +10 বা -10 যদি এক্সট্রা অ্যাড করো, এখানে সেরকম মানে টেনসাইল কম্প্রেসিভ এবং টেনসাইল দুটো লোড আমি বিপরীতমুখী অ্যাড করেছি। এবার হচ্ছে ডায়াগ্রাম সিটাতে দেখো, এবার এই বিটাকে এবার রিজলভ করেছি কিভাবে, দেখো বিটাকে C+D তে রিজলভ করেছি, সি এবং ডি দুটোতে ভেঙেছি। এই দুটোতে কিভাবে ভেঙেছি দেখো, তাহলে আমার ডায়াগ্রাম বিতে দেখতে পেলাম টোটাল 3খানা ফোর্স। এই তোমার এই একটা, মানে উপরের দিকে তোমার উপরের দিকে দুটো, নিচের দিকে একটা, টোটাল 3খানা ফোর্স দেখতে পাচ্ছি 9.2 তে। এবার এই 9.B এর ডায়াগ্রামটার সঙ্গে ইকুইভ্যালেন্ট হচ্ছে C+D, সি এবং ডি এর ডায়াগ্রামটা যোগ করলে এই বি এর সঙ্গে সমান হবে। কিভাবে দেখো, সি তে করছি আমি শুধুমাত্র পি এর একটা মান নিলাম, প্লাস এবারে ডি এর ডায়াগ্রামটা কি হয়েছে, বাকি দুটো পি ফোর্স নিলাম, ঠিক আছে। মানে তো আলটিমেটলি ছিল আমার ডায়াগ্রাম এতে যে ডায়াগ্রামটা ছিল সেই কলামটাতে, শর্ট কলামটাতে আমার পি একটা এক্সেন্ট্রিক লোড কাজ করছে, সেখান থেকে আমার আলটিমেটলি দাঁড়ালো C+D এর যে ছবিটা, সেখানে সিটাতে হচ্ছে একটা ডাইরেক্ট স্ট্রেস ক্রিয়া করবে, এই যে পি ফোর্সটা কাজ করছে সেন্ট্রয়েডিয়াল ওয়াই অ্যাক্সিস বরাবর, যার ফলে আমার অ্যাকর্ডিং টু 9.2 ডায়াগ্রাম একটা ডাইরেক্ট স্ট্রেস ডেভেলপ হবে। যেহেতু এই ছবিটা আমি প্রথমেই দেখালাম যে এই ডায়াগ্রামটা অনুযায়ী একটা আমার ডাইরেক্ট স্ট্রেস তৈরি হয়, এবং 9.2 যে ডি ডায়াগ্রামটা আছে, দেখো এইটা এবার চিন্তা করে দেখো, এটাতে কি আছে, দুটো সম পরিমাণ ফোর্স, ইকুয়াল ফোর্স পি, ঠিক আছে, তাদের লাইন অফ অ্যাকশন ডিফারেন্ট, বা লাইন অফ অ্যাকশন হচ্ছে অপোজিট, মানে একটা উপরের দিকে ক্রিয়া করছে, একটা নিচের দিকে ক্রিয়া করছে, এবং তাদের মাঝে ডিস্টেন্স আছে মানে প্যারালাল, দুটো ফোর্সই প্যারালাল। যখন দুটো প্যারালাল ফোর্স, মানে তোমার দুটো বিপরীতমুখী প্যারালাল ফোর্স কাজ করে, তখন আমরা কি বলি, সেটা একটা কাপেল তৈরি করবে, ঠিক আছে। এই কাপেলটার ক্ষেত্রে তাহলে এখানে একটা কাপেল তৈরি হচ্ছে, যে কাপেলটা কি, এই কাপেলটা যে মোমেন্ট হবে, সে মোমেন্টের মানটা কত হবে, কাপেলের মোমেন্ট মান হচ্ছে তখন, তাহলে কি যে এক ফোর্সের মান ইনটু পি ইন্টু ই, মানে পি ইনটু ই, ঠিক আছে, পি ইনটু ই হচ্ছে কাপেলের মোমেন্টের মান, এবং এর ডিরেকশনটা হয়ে যাচ্ছে আমার ঘড়ি কাঁটার দিকে, ক্লক ওয়াইজ। তাহলে আমি এখানে এই ডায়াগ্রাম থেকে লিখতে পারবো যে এখানে একটা আমার 9.2 ডায়াগ্রাম অনুযায়ী একটা ডাইরেক্ট স্ট্রেস পাবো এই পি যে নর্মাল লোডটা আছে তার জন্য, এবং 9.2 অনুযায়ী দেখতে পাচ্ছি এখানে একটা আমার মোমেন্ট ক্রিয়া করছে, মানে কাপেলের মোমেন্ট ক্রিয়া করছে, এই ডি ডায়াগ্রামটার জন্য একটা বেন্ডিং স্ট্রেস ডেভেলপ করবে এই কলামটার মধ্যে, যেহেতু শুধুমাত্র একটা পিওর মোমেন্ট ক্রিয়া করছে এখানে, সেই মোমেন্টটার জন্য আমার বেন্ডিং স্ট্রেস তৈরি হবে,
এবং তাহলে আমি দেখতে পাচ্ছি কি আলটিমেটলি আমার যখন কোনো একটা কলামে কোনো এক্সেন্ট্রিক লোডিং থাকছে, তাহলে এক্সেন্ট্রিক লোডিং থাকা মানেই হচ্ছে তার মধ্যে ডাইরেক্ট স্ট্রেস প্লাস বেন্ডিং স্ট্রেস দুটো তৈরি হবে। ঠিক আছে, তাই ডাইরেক্ট স্ট্রেস এবং বেন্ডিং স্ট্রেস দুটো পেলাম এই দুটো ডায়াগ্রাম অনুযায়ী। এবার যেহেতু এই দুটো বললাম দুটো সমষ্টি সি প্লাস ডি, দুটো নিয়ে হচ্ছে ডায়াগ্রাম এটা হচ্ছে, তার মানে এ ডায়াগ্রামটাকে রিপ্লেস করলাম সি প্লাস ডি তে, সি অনুযায়ী ডাইরেক্ট স্ট্রেস আর ডি অনুযায়ী বেন্ডিং স্ট্রেস পেলাম। এবার দেখো এখানে আমি ডেরিভেশনটা দেখাচ্ছি। এটা বললাম নর্মালি সিগমা, এখানে পি ইকুয়াল টু এক্সেন্ট্রিক লোড বলছি, ই হচ্ছে এক্সেন্ট্রিসিটি অফ দ্য লোড, সিগমা জিরো ডাইরেক্ট স্ট্রেস বলেছে, কোনো কোনো বইয়ে এটাকে সিগমা ডি আকারে প্রকাশ করা হয়, ডি মানে ডাইরেক্ট স্ট্রেস। সিগমা বি হচ্ছে বেন্ডিং স্ট্রেস, বি হচ্ছে উইথ অফ কলাম, ডি হচ্ছে ডেপথ অফ কলাম আগে দেখালাম। তাহলে এরিয়া অফ কলাম হবে বি ইন্টু ডি, যেটা বলছিলাম যে ক্ষেত্রফলটা ক্রস সেকশন, এরিয়া হচ্ছে বিডি। এবার মোমেন্ট ডিউ টু এক্সেন্ট্রিক লোড পি ইজ গিভেন, এবার মোমেন্ট কত হবে যেটা বললাম লোড ইন্টু এক্সেন্ট্রিসিটি মানে পি ইন্টু ই। এবার ডাইরেক্ট স্ট্রেস হলো পি বাই এ মানে পি বাই বিডি। এবার বেন্ডিং স্ট্রেস যে ফর্মুলাটা আছে সেখানে কি লিখছি এম বাই আই ইকুয়াল টু প্লাস মাইনাস সিগমা বি বাই ওয়াই করেছে। প্লাস মাইনাস করার কারণ হচ্ছে এখানে বেন্ডিং স্ট্রেসটা যেদিকে কাজ মানে যেদিকে ধরো মানে কি হচ্ছে এই যে নিউট্রাল অ্যাক্সিস আছে, এখানে আমার নিউট্রাল অ্যাক্সিস হচ্ছে এই ওয়াই অক্ষটা, ঠিক আছে, এই অক্ষটা ওয়াই অক্ষটা নিউট্রাল অ্যাক্সিস। তাহলে বেন্ডিং স্ট্রেস আমার এক্ষেত্রে কি হচ্ছে যেহেতু আমার এই ওয়াই অক্ষের ডান দিকে মোমেন্টটা কাজ করছে, তাহলে ডান দিকে যে এক্সট্রিম লেয়ার মানে ধরো এই লাইন বরাবর, ঠিক আছে, মাউস পয়েন্টার দিয়ে দেখাচ্ছি আমি, এই লাইন বরাবর আমার ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেসটা ক্রিয়া করবে, আর একদম বাঁ দিকে মানে এই লাইন বরাবর এইখানে এক্সট্রিম লেয়ারটাতে এখানে আমার মিনিমাম বেন্ডিং স্ট্রেস কাজ করবে। মানে আমার এই দিকে যদি কম্প্রেসিভ নেচার হয় তাহলে এই দিকে টেনসাইল নেচার হবে। যদি এবার এই দিকে যদি আমার ধরো 50 প্লাস 50 এমপিএ হয় তাহলে এই দিকটা আমার মাইনাস 50 এমপিএ ধরবো, কারণ যেহেতু মাইনাস ধরবো এই কারণেই যদি আমার এই পাশটা কম্প্রেসিভ নেচারে থাকে তাহলে এই দিকটা টেনসাইল নেচারে হবে। যেহেতু বেন্ডিং স্ট্রেস চ্যাপ্টারটা আমরা দেখেছিলাম নিউট্রাল অ্যাক্সিসে আমার স্ট্রেসটা জিরো ছিল, এবং দুদিকে দুটো লেয়ার যখন যাচ্ছিলাম টপ লেয়ার বা বটম লেয়ারের ক্ষেত্রে টপ লেয়ারে যে ধরনের নেচারটা ছিল স্ট্রেসের, বটম লেয়ারে তার বিপরীত মানে ধর্মটা ছিল, মানে ওইদিকে টেনসাইল হলে এদিকে কম্প্রেসিভ হবে। তাহলে আমার এখানে যেটা পেলাম ফর্মুলাটা, তাহলে এখান থেকে আমি লিখছি, আমি দেখো কি তাহলে সিগমা বি ইকুয়াল টু প্লাস মাইনাস এম বাই আই ইন্টু ওয়াই, মানে সিগমা বি বাই ওয়াই সমান এম বাই আই। তাহলে এটা হচ্ছে বেন্ডিং স্ট্রেসের ফর্মুলা থেকে পাচ্ছি আপাতত। এবার আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দা কলাম সেকশন। প্লাস মাইনাসটা কেন স্যার? প্লাস মাইনাস এই কারণে না, এখানে বললাম তো প্লাস মাইনাস দেওয়ার উদ্দেশ্য হচ্ছে প্লাস হচ্ছে যদি আমার ধরো এইদিকে এই ডান দিক বরাবর লেয়ারটাতে প্লাস হয়, বাঁ দিক বরাবর ধরে নেবো মাইনাস, মানে এই মাইনাসটা দেওয়ার একটা মাইনাস প্লাস মাইনাস তুমি না লেখো অসুবিধা নেই, এই ফর্মুলাটাতে না দিলেও ক্ষতি নেই, পরে আমাকে অ্যাড করতে হবে ম্যাক্সিমাম এবং মিনিমাম স্ট্রেস বের করার সময় বের করতে হবে। মানে অ্যাকচুয়ালি এখানে বোঝাতে চাইছি যে বেন্ডিং স্ট্রেস যদি ধরো আমার এই যে কলামটা দেখানো হচ্ছে, দেখো কলামটার আমার এই যে এটা হচ্ছে সেন্ট্রয়েডিয়াল ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে, এই যে সেন্টার লাইনটা দেখানো হয়েছে। এবার এই সেন্টার লাইনে কি হচ্ছে আমার ডান দিকে পি ফোর্সটা আছে, বাঁ দিকে নয়, তাহলে ডান দিকে আমার মোমেন্টটা কাজ করছে, যার ফলে কি হবে ডান দিকে যে লেয়ারটা মানে এই জায়গাটা, ঠিক আছে, এইখানে হচ্ছে আমার ম্যাক্সিমাম স্ট্রেসটা থাকবে, মানে সিগমা মানে তোমার মানে ধরো তোমার আমাদের দেখেছিলাম বেন্ডিং স্ট্রেস চ্যাপ্টারটা দেখেছিলে তোমার দেখবে নিউট্রাল অ্যাক্সিসে আমার বেন্ডিং স্ট্রেস ছিল জিরো, আর বলেছিলাম কি একদিকে কম্প্রেশন হলে আরেকদিকে টেনশন হয় বেন্ডিং স্ট্রেসে, যেহেতু বিমটাকে আমার বেন্ড করছে, মানে একটা দিকে লেয়ার স্ট্রেচ হচ্ছে আর একটা দিকে লেয়ার কম্প্রেস হচ্ছে, মানে কন্ট্রাকশন হচ্ছে। এই দু রকম হওয়ার ফলে একদিকে কম্প্রেশন একদিকে টেনশন, তার ফলে কি হয়েছিল একদিকে টেনসাইল স্ট্রেস তৈরি হয়েছিল, মানে যেদিকে স্ট্রেচ হচ্ছে মানে লেয়ারটা বেড়ে যাচ্ছে সেদিকে আমার টেনসাইল স্ট্রেস তৈরি হচ্ছে, আর যেদিকে লেয়ারটা আমার সংকোচন হচ্ছে মানে কম্প্রেশন হচ্ছে সেদিকে কম্প্রেসিভ
স্ট্রেস তৈরি হয়েছিল। তাহলে তাহলে আমার যখন বেন্ডিং স্ট্রেস সবসময় কি হয়, নিউট্রাল অ্যাক্সিসের দুই দিকে, মানে নিউট্রাল অ্যাক্সিসে জিরো থাকবে এবং তার দুই প্রান্তে, মানে দুদিকে দুটো লেয়ারে একদিকে কম্প্রেসিভ থাকে একদিকে টেনসাইল থাকে। তাহলে আমাদের কি হয়, নর্মালি স্ট্রেসের ক্ষেত্রে একটা স্ট্রেসকে পজিটিভ ধরলে একটা স্ট্রেসকে নেগেটিভ ধরা হয়। যদি ধরো টেনসাইলটা পজিটিভ বলি কম্প্রেসিভটা নেগেটিভ ধরবো, বা কম্প্রেসিভটা পজিটিভ বললে টেনসাইলটাকে নেগেটিভ ধরবো। যে কারণে এখানে প্লাস মাইনাস লিখছে কারণ কি দুদিকেই প্রকাশ করছে, মানে তোমার এই দিক, মানে এই যে আমি হাইলাইট করে দেখাচ্ছি, এই দিকে হবে প্লাস এম বাই আই ইন্টু ওয়াই, আর আমার এই দিকটাতে হবে, এই লেয়ার বরাবর হবে মাইনাস এম বাই আই ইন্টু ওয়াই। ঠিক আছে, বোঝা গেল? এবার আমার এখানে আই এর মানটা হবে ডি বি কিউব বাই 12, বি ডি কিউব নয়। ঠিক আছে, এখানে হচ্ছে আই অ্যাবাউট ওয়াই অক্ষ বার করতে হয়। আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্সিয়া অফ দ্য কলাম সেকশন অ্যাবাউট নিউট্রাল ওয়াই অ্যাক্সিস। ঠিক আছে, এই বরাবর। এবার তাহলে আর ডি বি কিউব বাই 12 আইটা পেলাম। তাহলে আমার সিগমা বি এর মানটা কত হবে, প্লাস মাইনাস এম বাই ডি বি কিউব বাই 12 ইন্টু ওয়াই। ওয়াই মানে আবার লিখবো আমি কত, বি বাই 2 লিখতে পারবো। ঠিক আছে, এই দিকটা। তাহলে হয়ে গেলো এখানে আমার প্লাস মাইনাস 12 এম বাই ডি বি কিউব ইন্টু ওয়াই। এবার যেটা বললাম, এই দেখো ওয়াই মানে বি বাই 2 পুট করবো। ঠিক আছে, মানে এখানে বি বাই 2 পুট করবো ওয়াই জায়গাতে, এইখানটাতে, এই জায়গায়। তাহলে আমার এখানটা হচ্ছে সিগমা বি ইকুয়াল টু, তবে একটা বলি, তোমাদের এখানে ডেরিভেশন করার সময় প্লাস মাইনাস নাও দিতে পারো। যদি ডেরিভেশন পরীক্ষায় দেখাতে বলে এক্সপ্রেশনটা, মানে তুমি এখানে না যদি প্লাস মাইনাস না লেখো কোনো অসুবিধা নেই। দেখবে অনেক বই প্লাস মাইনাস দেয় না, কেউ কোনো কথা লিখছে কোনো কথা লিখছে না। এবার আমি তো কাউকে বলতে পারি না এই অথার ভুল করেছে, তারা ধরো অনেক বড় বড় অথার সব, যে যেভাবে জিনিসটা ব্যাখ্যাটা করে। এবার ওয়াই ইকুয়াল টু বি বাই 2 পুট করলাম। তাহলে সিগমা বি এর মানটা বসাচ্ছি, প্লাস মাইনাস যেটা করেছে 12 এম বাই ডি বি কিউব ইন্টু বি বাই 2, তাহলে ইকুয়াল টু হয়ে গেল প্লাস মাইনাস 6m বাই ডি বি স্কোয়ার। এবার সিগমা বি মানে আবার লিখছি, এবারে এম মানে পেয়েছিলাম পি ইন্টু ই, ফোর্স ইন্টু এক্সেন্ট্রিসিটি। তাহলে প্লাস মাইনাস 6 পি ই বাই ডি বি স্কোয়ার। এটা পেলাম 6 PE বাই ডিবি ইন্টু বি, ডিবি স্কোয়ারটা ভেঙে লিখলাম। তাহলে এটা হলো 6 PE। এবার ডিবি মানে হচ্ছে আমার এরিয়া, এরিয়া অফ দ্য ক্রস সেকশন ইন্টু বি। তাহলে এটা হচ্ছে বেন্ডিং স্ট্রেসের ম্যাক্সিমাম এবং মিনিমাম মান। এবার এখানে দেখো এই ছবিটাতে আমি তাহলে এখানে বেন্ডিং স্ট্রেসের ম্যাক্সিমাম মিনিমাম মান পেলাম। এবার হচ্ছে আমার যে ডাইরেক্ট স্ট্রেসের মানটা বেরিয়েছিল, এটা তো বেন্ডিং স্ট্রেসের মান পেলাম 6 PE বাই এ ইন্টু বি। আমার যে ডাইরেক্ট স্ট্রেস বেরিয়েছিল সেখানে পি বাই এ ছিল, পি বাই এ মান পেয়েছিলাম। সেটা কিন্তু ইউনিফর্মলি মানে গোটা ক্রস সেকশন জুড়ে একই রকম থাকবে। মানে তোমার ধরো এই দিকেও আমার এইখানেও যা মানটা হবে এই জুড়েও তাই মানই থাকবে। ডাইরেক্ট স্ট্রেস মানে পি বাই এ, এটা মানে তোমার ওই এই ডায়াগ্রাম অনুযায়ী, তোমার এই যে এই যে সি ডায়াগ্রামটা অনুযায়ী, এই সি ডায়াগ্রামটা অনুযায়ী এই স্ট্রেসটা মানটা হচ্ছে পি বাই এ, মানে এইখানেও আমার পি বাই এ থাকবে এই জায়গাটাতে, এবং এই জায়গাটাও পি বাই এ থাকবে। দুই জায়গাতে আমার পি বাই এ থাকছে। ঠিক আছে, কিন্তু বেন্ডিং স্ট্রেস এইখানে পেলাম প্লাস 6 PE বাই এ বি, এই দিকটা পেলাম মাইনাস 6 PE বাই এ বি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি টোটাল স্ট্রেস, মানে দুটো স্ট্রেসকে যখন আমি কম্বিনেশন করছি, ডাইরেক্ট এবং বেন্ডিং স্ট্রেসের কম্বিনেশন করলে এই লেয়ার বরাবর কি হচ্ছে আমার, দেখো এবার নেচারটা দেখো, ডাইরেক্ট স্ট্রেসের নেচারটা হচ্ছে কম্প্রেসিভ। ঠিক আছে, এবার বেন্ডিং স্ট্রেসে কি হয়, যেদিকে মোমেন্টটা কাজ করছে এইদিকে যখন মোমেন্ট কাজ করছে আমার এই দিকটা কম্প্রেসিভ পেলাম, এই দিকটা তাহলে টেনসাইল হবে। ঠিক আছে, তাহলে এই দিকে টোটাল স্ট্রেস কত হবে, ডাইরেক্ট স্ট্রেস প্লাস বেন্ডিং স্ট্রেস, মানে সিগমা ডাইরেক্ট প্লাস সিগমা বেন্ডিং। এই দিকে স্ট্রেস কত হবে, ডাইরেক্ট স্ট্রেস মাইনাস বেন্ডিং স্ট্রেস, মানে সিগমা ডাইরেক্ট মাইনাস সিগমা বেন্ডিং। তাহলে দেখো দুটো জিনিস বার করতে হয় এখানে, ম্যাক্সিমাম স্ট্রেস
এবং মিনিমাম স্ট্রেস অফ দ্য বিম কত, তাহলে আমি বলতে পারবো ম্যাক্সিমাম স্ট্রেস ইজ এই লেয়ারে পাবো সিগমা ডাইরেক্ট প্লাস সিগমা বেন্ডিং, এই লেয়ারটাতে পাচ্ছি। আর এই লেয়ারে পাচ্ছি আমি সিগমা ডাইরেক্ট মাইনাস সিগমা বেন্ডিং। তাহলে সিগমা ডাইরেক্টের মানটা হচ্ছে যেটা বললাম পি বাই এ, আর বেন্ডিং এর মানটা পেলাম সিগমা বেন্ডিং এর 6 PE বাই এ ইন্টু বি। তাহলে আমি এবারে ওই মানটা জাস্ট ওখানে পুট করছি, ঠিক আছে। টোটাল স্ট্রেস যখন বের করব, এই দেখো সিগমা ম্যাক্স মানে হচ্ছে ম্যাক্সিমাম স্ট্রেস, দ্যাট ইজ স্ট্রেস অ্যালং বিসি। বিসি দেখো লাইন দিকে দেখানো আছে, এই যে বিসি মানে এই লেয়ারটা বললাম ডান দিকটা, এই যে এই দিকটা, এই দিকে হচ্ছে ম্যাক্সিমাম, আর যেটা বললাম মিনিমাম, মানে এডি হচ্ছে মিনিমাম। তাহলে আমাদের এটা বার করেছে বললাম সিগমা ম্যাক্স মানে যে ডাইরেক্ট স্ট্রেস প্লাস বেন্ডিং স্ট্রেস, যেটা বললাম সিগমা ডাইরেক্ট প্লাস সিগমা বেন্ডিং মানে পি বাই এ প্লাস 6 PE বাই এ বি। দেখো হেয়ার বেন্ডিং স্ট্রেস ইজ পজিটিভ, তাই জন্য পজিটিভ চিহ্নটা নিলাম, পি বাই এ 1 প্লাস 6E বাই বি। আর মিনিমাম স্ট্রেস হচ্ছে ডাইরেক্ট স্ট্রেস মাইনাস বেন্ডিং স্ট্রেস, ঠিক আছে, সিগমা জিরো মাইনাস সিগমা বি। এবার এই কারণে এখানে মাইনাস নিলাম, কারণ কি যেহেতু আমার বললাম ওই মানে আমার ওই বাঁ দিক বরাবর একদম এক্সট্রিম বাঁ দিক বরাবর আমার বেন্ডিং স্ট্রেসের প্রপার্টিটা হবে নেগেটিভ, মানে টেনসাইল। তাহলে আমার এখান থেকে লিখলাম পি, দেখো পি বাই এ মাইনাস 6 PE বাই এ বি, তো এটা পেলাম পি বাই এ 1 মাইনাস 6E বাই বি। এবার হচ্ছে এখানে দেখবে যদি যদি এই যে তোমার এই 9.2 ইকুয়েশন যেটা আমরা সিগমা মিনিমাম, এটা এটা যদি পুরো ভ্যালুটা নেগেটিভ বেরিয়ে যায়, তা মানে জানবে আমার এডি বরাবর টেনসাইল স্ট্রেস কাজ করছে, মানে তার কারণ কি এই পি বাই এটা হচ্ছে সবসময় কম্প্রেসিভ নেচার, আর 6 PE বাই এবিটা এখানে আমার হয়ে গেল টেনসাইল নেচার। তাহলে যদি এইটা বড় হয়ে যায় বেন্ডিংটা, তাহলে কি হবে আমার ওই এই লেয়ার বরাবর মানে বাঁ দিকে যে লেয়ারটা আছে তোমার এই দিক বরাবর সবসময় তখন কি হবে তোমার টেনসাইল তৈরি হয়ে যাবে এই লেয়ারটা বরাবর। এবার দেখো এখানে স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম দেখিয়েছে এইভাবে, এটাকে দেখাচ্ছে সিগমা ম্যাক্স মানে হচ্ছে সিগমা ডাইরেক্ট প্লাস সিগমা বেন্ডিং, আর এদিকটা দেখিয়েছে সিগমা মিন মানে হচ্ছে সিগমা ডাইরেক্ট মাইনাস মাইনাস সিগমা বেন্ডিং। এটা হচ্ছে মাইনাস হওয়ার জন্য কমেছে, এবার স্ট্রেট লাইন দিয়ে এই স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম দেখানো হয়েছে। এখানে আমার স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রামটা তোমার যদি দুটো করে এরা দেখি তোমার এটা ভেঙে দেখিয়েছে কিনা, ভেঙে দেখালে অন্যরকম হবে ডায়াগ্রামটা। অন্য অন্য কোনো বই দেখি দাঁড়াও, অন্য বই দেখি দাঁড়াও, ভেঙে দেখানো হয়েছে কিনা ডায়াগ্রামের ছবিগুলো। যেমন এখানে যেমন ধরো ওইরকম করে একটু কেটে দেখিয়েছে, এটা সিগমা ডি এইখান থেকে এইটুকু বড় করে দেওয়া ছবিটা। দেখো এখানে ডায়াগ্রামটা দেখানো হয়েছে, সিগমা ম্যাক্সটা হচ্ছে সিগমা ডি প্লাস সিগমা বি, আর এদিক এটা সিগমা মিনিমাম হবে, এদিকটা ভুল দেখানো হয়েছে। এখান থেকে দেখো এটা তোমার সিগমা ডি মাইনাস সিগমা বি। এখন ছবি আছে ঠিকঠাক ছবি পাচ্ছি না, ভেঙে ভেঙে দেখানো আছে এখানে। হ্যাঁ দেখো এই ছবিটা দেখো বুঝতে পারবে ভালো দাঁড়া। এই দেখো এই ছবিটা দেখো খুব সুন্দর দেখানো হয়েছে এখানে। এখানে ডায়াগ্রামটা যে এক্সেন্ট্রিক লোড কাজ করছে, এক্সেন্ট্রিক লোড কাজ করার ফলে এখানে দেখানো হচ্ছে দেখো তোমার এই ডায়াগ্রামটাতে ইকুয়াল টু একটা ডাইরেক্ট লোড প্লাস ওই মোমেন্টটা কাজ করছে কাপেলের মোমেন্ট, সেটাকে দুটো কম্বিনেশন করেছি। এবার নিচে ডায়াগ্রামটা দেখানো হয়েছে, এটা হচ্ছে স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম। সিগমা ডি মানে হচ্ছে মাইনাস পি বাই এ মানে হচ্ছে ডাইরেক্ট স্ট্রেস, আর এটা বেন্ডিং স্ট্রেসটা দেখানো হয়েছে বেন্ডিং স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম, যেখানে এই ওয়াই অক্ষ বরাবর
ঠিক মাঝে ওয়াই অক্ষ বরাবর যেখানে সেন্টার লাইনটা আছে, এই লাইন বরাবর আমার, ঠিক আছে, এই লাইন বরাবর হচ্ছে বেন্ডিং স্ট্রেস 0, ঠিক আছে, এই লাইন বরাবর বেন্ডিং স্ট্রেস 0 পেলাম, ঠিক আছে, পয়েন্টটাতে। তারপরে কি হচ্ছে, যত আমার এই দিকে গেছি মানে এই লেয়ার বরাবর এইদিকে মাইনাস দেখিয়েছি, এই দিকটা প্লাস করেছি, মানে মাইনাস মানে কম্প্রেসিভ নেচার বলে মাইনাস বলছি, মানে আর এই দিকটা আমার পজিটিভ দেখিয়েছি টেনসাইল নেচার বলে, মানে ব্যাপারটা হচ্ছে উল্টোটা। তাহলে আমার দেখো আমার যখন বললাম এই দিক এই লেয়ার বরাবর দুটো কম্প্রেসিভ স্ট্রেস পাবো, একটা ডাইরেক্ট একটা বেন্ডিং, আর এই লেয়ার বরাবর আমার একটা কম্প্রেসিভ পাবো যেটা ডাইরেক্ট স্ট্রেস, আর বেন্ডিং স্ট্রেসটা টেনসাইল পাবো, তার জন্য এইদিকে মাইনাস হয় আর এই দিকটাতে আমার প্লাস হলো। দুটো স্ট্রেস মানে সিগমা ডি প্লাস সিগমা বি করবো এই দিকটাতে, আর এই দিকটাতে সিগমা ডি মাইনাস সিগমা বি করবো। এবারে রেজাল্টটা দেখতে হবে, যদি এই দিকটা তো অতি অবশ্যই ধরো তোমার মানে ধরো কম্প্রেসিভ ডাইরেক্ট স্ট্রেস ধরো 50 এমপি আছে আর বেন্ডিং স্ট্রেস ধরো 40 আছে, তাহলে টোটাল স্ট্রেস কত হবে 50 প্লাস 40 90, ঠিক আছে। এই দিকে কত হবে 50 মাইনাস 40 মানে 10 হচ্ছে কম্প্রেসিভই থাকছে, তাহলে ছবিটা আমার তখন রেজাল্টেন্ট ছবিটা তখন এরকম টাইপের দেখতে পাবো। তো তোমার এইটা রেজাল্টেন্ট ডায়াগ্রামটা, মানে এই দিকটা তোমার যে দেখাচ্ছে ধরো 5.6 10.4, মানে আমার ছবিতে যেটা বললাম এটা 10 আর এই দিকটা 90। এবার যদি এমন হতো বেন্ডিং স্ট্রেসটা বেশি হতো, মানে ধরো তোমার ডাইরেক্ট স্ট্রেস এসছে 50 আর বেন্ডিং স্ট্রেস এসছে আমার 70, তখন আমার এই ডান দিক বরাবর কত হবে 50 প্লাস 70 মানে 120, আর এদিকে কত হবে 50 মাইনাস 70 মানে হচ্ছে -20। তাহলে -20 তখন বললে ডায়াগ্রাম কি হবে এইরকম করে কেটে তখন ও উপরের দিকে এই দিকে বেরিয়ে যাবে, মানে তখন আমার এই দিকে থাকবে 120 আর এইদিকে থাকবে -20, নিয়ে লাইনটা আমার এই দিক থেকে এইরকম ভাবে হয়ে যাবে, ঠিক আছে, এইরকম লাইন থাকবে, মানে এইরকম টাইপের এই দিকে এইখান থেকে লাইন চলে আসবে এইভাবে। তখন আমার বলবো এই দিকে নেচারটা টেনসাইল থাকছে, ঠিক আছে। নর্মালি আমরা যখন কলাম তৈরি করা হয়, কলাম ডিজাইন করা হয়, তখন কলাম ডিজাইনের ক্ষেত্রে মনে রাখতে হয় যদি আমার এক্সেন্ট্রিক লোড কাজ করে, ঠিক আছে, যদি এক্সেন্ট্রিক লোড কাজ করে তাহলে কখনোই আমি চাইবো না যে একটা কলামের এই প্রান্তে কম্প্রেসিভ থাকুক এবং এই প্রান্তে টেনসাইল থাকুক, এইদিকে 0 থাকুক, ঠিক আছে ফাইন, 0 স্ট্রেস, কোনো স্ট্রেস কাজ করছে না সেটা ঠিক আছে ফাইন, নো প্রবলেম। বাট কোনোদিনই কোনো ডিজাইনার মানে কোনো ইঞ্জিনিয়ার চাইবে না তার একটা কলামের ধরো ডান প্রান্তে কম্প্রেসিভ স্ট্রেস কাজ করছে আর বাম প্রান্তে মানে লেফট হ্যান্ডে টেনসাইল স্ট্রেস কাজ করছে, মানে কি এই প্রান্তটা চাইবে বিমটাকে কম্প্রেসিভ স্ট্রেস মানে কি সবসময় সংকুচন করতে চেষ্টা করবে, মানে কম্প্রেস করবে, আর বাঁ দিকে এক্সট্রিম যে লেফট ফাইবার ও টেনসাইল স্ট্রেস কি চাইবে আরো এক্সটেনশন করার চেষ্টা করবে, ইলংগেট করার চেষ্টা করবে। তার মানে কি হবে, তাহলে একটা কলামের একটাই কলাম ধরো একটা প্রান্তে মানে ধরো এক্সেন্ট্রিক লোড কাজ করছে, কাজ করার ফলে এই প্রান্তটা চাইছে সবসময় কম্প্রেস করে আরো কিছুটা লেন্থে কমিয়ে দিই, আরো চাপ দিয়ে বসায়, এই প্রান্তটা চাইবে আস্তে আমি উপরে থেকে উঠে যাই, তাই কি হবে কলামটা পুরো ব্রেক করে কি হবে এই প্রান্ত তাহলে পুরো এই তলটা সমতল থাকবে না, তখন কি হবে এরকম করে বেঁকে একটা এরকম করে এই দিকে প্রান্তটা উঠে যাবে, এই প্রান্তটা বসে যাবে, তখন দেখবে তখন এরকম তীর্যক হয়ে যাবে, তখন এরকম কলামের প্লেনটা হয়ে যাবে। যে কারণে আমার যখন ডিজাইন করা হয় কলাম তখন সবসময় আমার চেষ্টা করা হয় যেন আমার এক্সেন্ট্রিক লোড কাজ করলে কখনো যেন আরেকটা প্রান্তে আমার টেনসাইল স্ট্রেস না থাকে, যেন হ্যাঁ 0 হোক ঠিক আছে, মানে সিগমা মিনিমাম ভ্যালুটা মানে রেজাল্টেন্ট অফ ডাইরেক্ট স্ট্রেস অ্যান্ড বেন্ডিং স্ট্রেসের যে রেজাল্টেন্ট মানে এই যে মিনিমাম দুটো জিনিস দেখলাম আমি এর আগে, সিগমা ম্যাক্স এবং সিগমা মিন, এই সিগমা মিনিমাম ভ্যালুটা যেন সবসময় আমার যেন ম্যাক্স যেন মিনিমাম যেন 0 যেন হয়, নেগেটিভ না হয়ে যায়, বা টেনসাইল যেন না হয়ে যায় দিকটাতে, ঠিক আছে, এটা হচ্ছে আমার উদ্দেশ্য দেখার এখানে। এবার দেখো এখানে একটা অঙ্ক আছে, কি অঙ্ক, a rectangular column of width 200 mm and of thickness 150 mm as shown in figure 9.41
মানে এই ছবিটা দেখানো হয়েছে, ঠিক আছে, একটা কলাম আছে, carries a point load of 240 kilonewton at an eccentricity of 10 millimeter as shown in figure 9.41. একটা 240 কিলোনিউটন লোড একটা এক্সেন্ট্রিসিটি 10 মিলিমিটার দূরে কাজ করছে, মানে এই যে এখান থেকে 10 মিলিমিটার দূরে এটা কাজ করছে। ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম স্ট্রেসেস অন দ্য সেকশন। ম্যাক্সিমাম মিনিমাম স্ট্রেস বের করতে বলেছে, খুব সোজা, আমার একদম এই ফর্মুলা বসালেই হয়ে যাবে। মিনিমাম স্ট্রেস এই ফর্মুলা বসাবো পি বাই এ 1 মাইনাস 6 সি বাই বি, আর ম্যাক্সিমাম স্ট্রেসটা মাইনাস চিহ্নটা প্লাস হবে, আর কিছু না। যদি রেক্টেঙ্গুলার সেকশন হয় অবশ্যই এটা খেয়াল রাখবে, রেক্টেঙ্গুলার হলে এই ফর্মুলাটা বসাবো। যদি আমার সার্কুলার হয় তাহলে কিন্তু অন্য ফর্মুলা, সার্কুলার কলাম হতে পারে, দেখাচ্ছি সেগুলো কি হবে। তাহলে আমার উইথ বি ডি হচ্ছে 150, এটা মনে রাখবে, এই দিকটা বি এই দিকটা ডি, ঠিক আছে, এই ছবি অনুযায়ী, সরি এই দিকটা ডি এই দিকটা বি, বি মানে ডি মানে ডেপ, মানে এই দিক আবার ডেপ যেহেতু বলা হয়, তাহলে এ মানে বি ইন্টু ডি হলো, বি মানে 240 কিলো নিউটন, নিউটনে কনভার্ট করেছে। এক্সেন্ট্রিসিটি ই মানে যে 10 মিলিমিটার, সিগমা ম্যাক্স সিগমা মিন বার করছে, দেখো সিগমা ম্যাক্স ফর্মুলা অনুযায়ী বসালাম পি বাই এ 1 প্লাস 6 ই বাই বি, পি এর মান বসালাম, যেটা এখানে দেওয়া হচ্ছে 2 4 4টে 0 বসিয়েছি। এ মানে বের করেছি, দেখো বি ইন্টু ডি 30,000 মিলিমিটার স্কোয়ার বসিয়েছি। 1 প্লাস 6 ইন্টু ই, ই মানে 10 মিলিমিটার বাই বি, বি মানে হচ্ছে এই ভ্যালুটা, ঠিক আছে, এই যে 200 বসালাম। তাহলে আমরা এখানে সিগমা এক্স এর মান পেলাম 10.4 নিউটন পার মিটার স্কোয়ার। আবার এখানে সিগমা মিন বার করলাম 5.6, তাহলে আমার দুটো স্ট্রেস বেরিয়ে গেল। এবার একটা ডায়াগ্রাম দিয়ে দেখিয়ে দিয়েছি ওরা, এটা স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম। এবার অন্যটা দেখো, এটা কি বলছে, সেকেন্ড অঙ্ক, ইফ ইন প্রবলেম 9.1 the minimum stress on the section is given 0, বলছে 9.1 ডায়াগ্রামটাতে যদি মিনিমাম স্ট্রেসটা 0 হয়, then find the eccentricity of the point load of 240 kilonewton acting on the rectangular column. Also calculate the corresponding maximum stress on the section. মানে এবারে যেটা বললাম, মিনিমাম স্ট্রেসটা যদি 0 হয় তাহলে লোডটা কতটা এক্সেন্ট্রিসিটিতে কাজ করবে, তাহলে সেটা কিভাবে বের করবো, মানে ই এর মানটা বের করতে হবে, ইটা লোড দেওয়া আছে আর মিনিমাম সিগমা মিনটা 0 বলছে। তাহলে আমরা এই ওই অঙ্কটাতে বসাচ্ছি, দেখো পুট করছি কিভাবে। তাহলে মিনিমাম স্ট্রেস সিগমা মিন ইকুয়াল টু 0। দেখো এখানে ডান দিকে দেখো ডায়াগ্রামটা আছে স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম, এখানে দেখো সিগমা ম্যাক্স দেখাচ্ছে এটা, আর সিগমা মিন 0, এই যে 0 দেখিয়ে দিচ্ছে এই জায়গাটা, ঠিক আছে, আর 200 মিলিমিটার ব্রেথটা দেখানো হয়েছে, যে মানে তোমার ডিস্ট্রিবিউশনে যে বিমটা যে চওড়াটা কতটা। এবার হচ্ছে এখানে এই যে সিগমা মিনের ইকুয়েশনটা পেলাম, পি বাই এ ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস 6 ই বাই বি, সিগমা মিন মানে 0 বসালাম, পি এর মান বসালাম, এ বসালাম, 1 মাইনাস 6 ইন্টু ই বের করতে হবে কতটা এক্সেন্ট্রিসিটিতে কাজ করবে যাতে আমার সিগমা মিনটা 0 হয়, মানে ডাইরেক্ট স্ট্রেস ইকুয়াল টু বেন্ডিং স্ট্রেস হয়। অ্যাকচুয়ালি সিগমা মিন 0 মানে হচ্ছে সিগমা ডি ইকুয়াল টু সিগমা বি, মানে ডাইরেক্ট স্ট্রেস ইকুয়াল টু বেন্ডিং স্ট্রেস। তাহলে এখানে এই জিনিসটা পুট করছি, তাহলে এখানে যখন ক্যালকুলেশন করে পেলাম ই মানে হচ্ছে 3333.33 মিলিমিটার, তাহলে ই এর ভ্যালু পেয়ে গেলাম, মানে হচ্ছে আমার অ্যাকচুয়ালি ডায়াগ্রাম অনুযায়ী তখন আমার ওই নিউট্রাল অ্যাক্সিস থেকে আগের ছবিতে যেমন ছিল এখানে ই সমান 10, তাহলে আরো একটু সরে যাবে, ই ইকুয়াল টু 33.33 দূরত্ব যদি কাজ করে, তাহলে কি হবে, আমার এই একদম লেফট যে সারফেস আছে লেফট লেয়ারটা, সেইখানে আমার মিনিমাম স্ট্রেসটা 0 হয়ে যাবে, রাইট। এবার হচ্ছে কনসিডারিং ম্যাক্সিমাম স্ট্রেস ইজ অবটেন্ড বাই ইউজিং 9.1 ফর্মুলা অনুযায়ী ম্যাক্সিমাম স্ট্রেসটা হচ্ছে পি বাই এ 1 প্লাস 6 ই বাই বি।
তাহলে আমার এখানে পি এর মান বসালাম, এ বসালাম 1 প্লাস 6 ই মানে হচ্ছে এটা জাস্ট টাইপে ভুল করেছে, ই মানে হবে 33.33 বাই বি এর মান বসাতে হবে। বসালে এখানে আমার ম্যাক্সিমাম ভ্যালুটা পাবে, দেখবে এটা যেটা দেখিয়েছে 16। তার মানে এইটা হচ্ছে আমার ডায়াগ্রামটা, ঠিক আছে, এটা হচ্ছে ডায়াগ্রামটা। এরপর নেক্সট কি আছে দেখি। ইফ ইন প্রবলেম 9.1 the eccentricity is given 50 mm instead of 10 mm, মানে 10 mm। প্রথম অঙ্কটা আমি দেখলাম এক্সেন্ট্রিসিটি ছিল 10 মিলিমিটার, এবার বলছি 10 নয়, এক্সেন্ট্রিসিটি আমার 50 মিলিমিটার, 50 mm। then find the maximum and minimum stresses on the section, ম্যাক্সিমাম এবং মিনিমাম স্ট্রেস বের করতে হবে। also plot these stresses along the width of the section, width of the section অনুযায়ী স্ট্রেসটা প্লট করতে হবে। তাহলে আমার এখানে যে ডেটাগুলো দেওয়া আছে আগের মতোই থাকবে, শুধু ডিফারেন্স হবে ইটাতে, ই আগেরটাতে ছিল 10, এটা হবে 50, আলাদা করে কিছু পার্থক্য কিছু নেই। ম্যাক্সিমাম স্ট্রেস এখানে বসাবো পি বাই এ 1 প্লাস 6 ই বাই বি, পি এর মান এটা, ই এর জায়গায় 50 বসালাম, এটা পেলাম 20 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, এটা 20। মিনিমাম স্ট্রেস বসাচ্ছি, মিনিমাম স্ট্রেস ফর্মুলাটা ছিল পি বাই এ 1 মাইনাস 6 ই বাই বি। তাহলে এখানে আমার এখানে পাচ্ছি, দেখো এই ভ্যালুটা পেলাম -4। এবার নেগেটিভ সাইন ডিনোট করছে এটাকে টেনসাইল নেচার, মানে আমার মিনিমাম স্ট্রেসটা হয়ে যাবে টেনসাইল। দা স্ট্রেসেস এবার প্লট করা হয়েছে কিভাবে, দেখো ডায়াগ্রামে কিভাবে প্লট করা হয়েছে, ডায়াগ্রামটা এইভাবে প্লট করা হয়েছে, দেখো এই দেখো এইরকম করে প্লট করা হয়েছে। মানে এইটা হচ্ছে এই যে এই হরাইজন্টাল লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা হচ্ছে আমার যে হাইলাইট করে দেখাচ্ছি হরাইজন্টাল, এইটা হচ্ছে উইথ। তাহলে আমার এখানে উইথ বরাবর, তাহলে এই একদম ডান দিকে করেছি ম্যাক্সিমাম স্ট্রেসটা থাকে। যদি আমার যেহেতু ডান দিকে মোমেন্টটা ছিল, নিউট্রাল অক্ষে ডান দিকে মোমেন্ট থাকলে আমার ডান দিকে ম্যাক্সিমামটা হবে। তাহলে এইদিকে 20 নিউটন পার মিটার স্কয়ার ম্যাক্সিমামটা বের দিলাম, আর এই দিকে যদি আমার +20 দিই, ওপর দিকটা আমার মাইনাসটা দিতে হবে, ঠিক আছে। তাহলে 4 নিউটন পার মিলিমিটার স্কয়ার এসেছিল, মিনিমাম ভ্যালুটা 4, এটা এই দিয়ে করলাম 4 দিলাম, নিয়ে এবার দুটো লাইনকে আমি স্ট্রেট লাইন দিয়ে যোগ করে দিলাম, দুটো পয়েন্টকে, এই 4 এবং 20। এইটা এই যে নিয়ে এই ডায়াগ্রামটা হচ্ছে আমার স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম, ঠিক আছে। এখানে কি বলেছে এটা দেখো, তাহলে এখানে কয়েকটা নোট কি বলেছে, দ্য মিনিমাম স্ট্রেস ইজ 0 when E equal to, এটা পরে আসছে, এখন বুঝতে পারবে না কি b/6 এর ব্যাপারটা। কি আছে, ভালো আছে। দেখো এখানে বলছে 4 নম্বর অঙ্কটা, দ্য লাইন অফ থ্রাস্ট ইন এ কম্প্রেশন টেস্টিং স্পেসিমেন 15 মিলিমিটার ডায়ামিটার, তাহলে এটা 15 মিলিমিটার ডায়ামিটার আছে, is parallel to the axis of specimen but is displaced from it. Calculate the distance of the line of thrust from the axis when the maximum stress is 20% greater than the mean stress on a normal section. এখানে দেওয়া আছে যেটা একটা তোমার আগেরগুলো দেখলাম রেক্টেঙ্গুলার সেকশন ছিল, এইটা হচ্ছে আমার সার্কুলার সেকশন। এই এক্সেন্ট্রিসিটি ই বরাবর একটা লোড কাজ করছে, এখানে যে দেখো কি কন্ডিশন আছে, সিগমা ম্যাক্স হচ্ছে 20% গ্রেটার দেন দ্য মিন, তাহলে এটা 1.2 ইন্টু মিন স্ট্রেস হবে। মিন স্ট্রেস হচ্ছে লোড বাই এরিয়া, লোড বাই এরিয়াটা হবে π/4 d স্কয়ার, ঠিক আছে। এটা মিন স্ট্রেস মানে অ্যাভারেজ স্ট্রেস, মানে সেটা তোমার অ্যাভারেজ মানে সবসময় লোড বাই এরিয়াই হয়। তাহলে উই নো আমরা মোমেন্ট হচ্ছে পি ইন্টু ই, ই এর মান দেওয়া নেই। বেন্ডিং স্ট্রেস এখানে বার করবো m/i ইকুয়াল টু সিগমা বাই ওয়াই, যেটা সিগমা মানে হচ্ছে m/i ইন্টু ওয়াই। এবার এখানে আই মানে জানি π d⁴/64,
ওয়াই মানে হচ্ছে d/2, ঠিক আছে? তাহলে ওই অনুযায়ী আমি বসাবো আমি ভ্যালুগুলো। তাহলে ওই অনুযায়ী বসাতে গেলে আমি পাচ্ছি সিগমা বেন্ডিং স্ট্রেস মানে হচ্ছে m/i ইন্টু ওয়াই, এবার ওয়াই এর জায়গায় বসালাম d/2, আর আই মানে বসালাম π/64 ইন্টু d⁴। তাহলে এখান থেকে পেলাম আমি +/32m/πd³ বা 32pe/πd³। দেখো পার্থক্য দেখো, রেক্টেঙ্গুলার সেকশনের ক্ষেত্রে আমি পেয়েছিলাম বেন্ডিং স্ট্রেসের মান ছিল 6pe/db², এখানে পেলাম সার্কুলার সেকশনের ক্ষেত্রে 32pe/πd³। তাহলে দুটো আলাদা আলাদা ফর্মুলা, সার্কুলার ক্ষেত্রে এবং রেক্টেঙ্গুলারের ক্ষেত্রে। এবারে ডাইরেক্ট স্ট্রেস মানে p/a হবে, a মানে πd²/4। তাহলে ম্যাক্সিমাম স্ট্রেস কত হয়, ডাইরেক্ট প্লাস বেন্ডিং, এটা টাইপে ভুল আছে, ডাইরেক্ট ইনটু বেন্ডিং নয়, ডাইরেক্ট প্লাস বেন্ডিং। হ্যাঁ কি বুঝতে পারছি না, বলছি এটা এক্স এক্সিস বরাবর তো, মানে আই বের করছি মানে। না না না, এই আইটা হচ্ছে সেন্ট্রয়েডিয়াল ওয়াই অক্ষ বরাবর। আচ্ছা আচ্ছা। তাহলে হচ্ছে এখানে ম্যাক্সিমাম স্ট্রেস হচ্ছে ডাইরেক্ট প্লাস বেন্ডিং, সিগমা ডাইরেক্ট হচ্ছে p/a প্লাস 32pe/πd³। এবার এই অঙ্কটাতে যেটা বার করছে সিগমা ম্যাক্স মানে হচ্ছে 1.2 ইন্টু মিন স্ট্রেস আগে বার করেছি 1.2 ইন্টু p/, এটা এবার দুটোকে সমান করছি, সিগমা ম্যাক্স একটা পেলাম ডাইরেক্ট প্লাস বেন্ডিং করে, আরেকটা পেলাম মিন স্ট্রেসের সঙ্গে 1.2 গুণ করে। এবার এই ফর্মুলা থেকে আমার দেখো এইটা ইকুয়াল টু এইটা করলাম, ঠিক আছে? এই দুটোকে ইকুয়াল করলে আমার আলটিমেটলি এখান থেকে এই ফর্মুলায় পুট করে ই এর মান পেয়ে গেলাম 0.375 মিলিমিটার, ঠিক আছে? আর কি আছে দেখি, অন্য টাইপের কিছু। এবার দেখো ওই স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রামটা দেখিয়েছে সিগমা ম্যাক্স আর সিগমা মিন, বের করেছে কিনা করতে পারে, না করলে কত কিছু নেই। কিছু অন্য অন্য সেকশনে আরেকটা বলতে হবে। এটা দেখো একটা দেখো হলো সেকশন আছে, ঠিক আছে? এটা একটা দেখিয়ে দিও হলো সেকশনের ক্ষেত্রে অঙ্কটা। দেখো 5 নম্বর অঙ্কটা হচ্ছে এ হলো রেক্টেঙ্গুলার কলাম of external depth 1 meter and external width 0.8 meter is 10 centimeter thick। তার মানে এক্সটার্নাল ডেপথ হচ্ছে 1 মিটার, মানে যেটা বড় হাতের বি দিয়ে প্রকাশ করব, আর এক্সটার্নাল উইথ মানে বড় হাতের বি দিয়ে প্রকাশ করবো, সেটা 0.8 মিটার, ইজ 10 সেন্টিমিটার থিক। থিকনেসটা দেওয়া আছে 10 সেন্টিমিটার। ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম স্ট্রেস in the section of the column if a vertical load of 200 kilonewton is acting with an eccentricity of 15 centimeter as shown in figure 9.8। ছবিটা দেখি কিরকম দেখানো আছে। এই দেখো এইটা হচ্ছে তোমার, এই ছবিটা আছে দেখানো আছে, যেখানে এই যে ই দূরত্বে এই লোডটা কাজ করছে। অনেক সময় কি বলা থাকে বাইসেক্ট, এই কথাটা লেখা থাকে যে একটা লোড কাজ করছে, দেখবে কুর্মির বইগুলো লেখা আছে একটা লোড 200 কিলোনিউটন বা 100 কিলোনিউটন লোড কাজ করছে at an eccentricity of 10 মিলিমিটার বাইসেক্টিং দ্য থিকনেস, এরকম কথাটা লেখা থাকে। বাইসেক্টিং দ্য থিকনেস মানে হচ্ছে ও এটা যে ধরো এই পয়েন্টটা, মানে এই যে যেখানে তোমার ধরো এই দুটো সেন্টার লাইন কাট করেছে, এটা হচ্ছে সেন্টার পয়েন্ট, সিজি পয়েন্ট। সিজি থেকে এই ই দূরত্বে এখানে লোডটা কাজ করছে। এটা কি করছে দেখো, এই দিকটা হচ্ছে থিকনেস, এই যে তোমার এই ভার্টিক্যাল দিকটা থিকনেস, আর এই হরাইজন্টাল দিকটা হচ্ছে আমার উইথ। তাহলে দেখো এই দিকে যাচ্ছে মানে কি, সেই থিকনেসটাকে বাইসেক্ট মানে দুভাগে সমদ্বিখণ্ডিত করেছে। তাহলে এটা যদি ইটা এই দিকে বরাবর হতো, উপরের দিকে যেত, সেটা কি হতো বাইসেক্টিং দ্য উইথ,
নট থিকনেস। যদি যদি আমার এইরকম পয়েন্টে থাকতো, মাউস পয়েন্টে যদি দেখাচ্ছি, দেখো এইরকম জায়গায় যদি ইটা থাকতো, ঠিক আছে, এইরকম জায়গায় থাক, মানে এইরকম জায়গায় যদি পয়েন্ট লোডটা কাজ করতো, সেটাও এক্সেন্ট্রিক লোডিং, বাট দ্য ফর্মুলা ইজ ডিফারেন্ট ফর দ্যাট। তখন আমার কি হবে, আইটা আই এক্স নিতে হবে, আই ওয়াই নয়। এক্ষেত্রে আমি আই ওয়াই নিচ্ছি মানে কত, বি বি কিউ করছি, তখন আমার আই এক্স করতে হবে, মানে তখন আইটা ডিফারেন্ট হয়ে যাবে। এটা কিন্তু খেয়াল রেখো। আমার এক্ষেত্রে ইটা যেহেতু বাইসেক্টিং দ্য থিকনেস বলে, আমি যে যেভাবে ডেরিভেশনটা করছি, যদি আমার ইটা উল্টো দিকে হয়, মানে পি লোডটা এই জায়গায় এই পয়েন্টে কাজ করে, তখন কিন্তু ফর্মুলাটা একটু মডিফাই করতে হবে, বাদ বাকি কনসেপ্টটা একই থাকবে। ঠিক আছে, তাহলে আমার যে ডেটাগুলো দেওয়া আছে, বি দেওয়া আছে, ডি দেওয়া আছে, থিকনেস দেওয়া আছে, তাহলে ইনার উইথ হচ্ছে বি মাইনাস 2, মানে এবার দেখো 2 দিয়ে গুণ করবো, এটা সব মিলিমিটারে কনভার্ট করেছে, কারণ দুদিকে থিকনেসটা বাদ যাবে ইনার 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 ডাইমেনশন যেমন ক্যালকুলেট করতে গেলে। এবার এখানে আমার এরিয়া বার করছে বিডি মাইনাস বিডি করে। এবার মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যাবাউট ওয়াই অ্যাক্সিস ইজ গিভেন বাই ওয়াই অক্ষ বরাবর মোমেন্ট অফ ইনার্সিয়া বের করতে হবে এই ধরনের তোমার হলো সেকশনের ক্ষেত্রে। এবার লোড দেওয়া আছে, এক্সেন্ট্রিসিটি দেওয়া আছে, মোমেন্ট হবে পি ইন্টু ই, তাহলে বেন্ডিং স্ট্রেস হচ্ছে এম বাই আই ইকুয়াল টু সিগমা বাই ওয়াই, তাহলে সিগমা বি হচ্ছে এম বাই আই ইন্টু ওয়াই, এটা টাইপের ভুল, এম বাই ওয়াই হয়ে গেছে, এটা এম বাই আই হবে। তাহলে ম্যাক্সিমাম বেন্ডিং স্ট্রেস উইল বি হোয়েন, এবার ম্যাক্সিমাম স্ট্রেসটা কত হবে, কখন হবে, যখন ওয়াইটা হবে 4, এইদিকে 400, মানে ওয়াই ম্যাক্স এই দিক বরাবর। ঠিক আছে, তাহলে এখানে বেন্ডিং স্ট্রেস ম্যাক্সিমাম বার করবো, ডাইরেক্ট স্ট্রেসের মান তো পি বাই এ হয়, তাহলে ম্যাক্সিমাম স্ট্রেস হচ্ছে দুটো প্লাস করব, আর মিনিমাম স্ট্রেস ডাইরেক্ট মাইনাস বেন্ডিং, দুটোই আমার পজিটিভ এসছে, তাহলে দুটোই কম্প্রেসিভ লিখতে হবে এখানে। ঠিক আছে, আর কিছু নতুন আছে? আরেকটা অন্য টাইপ, অন্য কিছু এখান থেকে। এবার সিলেবাসে স্পেসিফিক কিছু দেখে, দেখো এখানে আমার 3টে স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রাম দেখানো হয়েছে। ঠিক আছে, এই 3টেতে হচ্ছে কি, যেখানে প্রথমে এ ডায়াগ্রামটা হচ্ছে সিগমা ডি গ্রেটার দেন সিগমা বি, ডাইরেক্ট স্ট্রেস গ্রেটার দেন বেন্ডিং স্ট্রেস, তখন হচ্ছে আমার এইরকম ডায়াগ্রাম, আমার দুটোই কম্প্রেসিভ নেচার। সিগমা ডি ইকুয়াল টু সিগমা বি যদি হয়, তখন কি একদিকে মিনিমামটা 0 হবে, ম্যাক্সিমামটা তো বাড়বেই যা বাড়ার। এখানে সিগমা ডি ডাইরেক্ট স্ট্রেসটা কম, বেন্ডিং স্ট্রেসটা বেশি, তখন কি একদিকে পজিটিভ হবে, ম্যাক্সিমাম স্ট্রেসটা পজিটিভ, আর মিনিমামটা আমার নেগেটিভ, মানে টেনসাইল হয়ে যাবে। এইটা হচ্ছে কন্ডিশনটা। এবার অনেক সময় যেটা বললাম, একটা খেয়াল রাখবে, এই এম বাই আই ইন্টু এই মানে এটাকে এম বাই জেডও বলা হয় অনেক সময়। ঠিক আছে, মানে ফর্মুলাটা দেখা একবার, এই যে ধরো এই বেন্ডিং স্ট্রেসের ফর্মুলাটা সিগমা ইকুয়াল টু এম ইন্টু ওয়াই বাই আই আছে, এইটাকে অনেক সময় কি লেখা হয়, আই বাই ওয়াই মানে জেড লেখা হয়। তাহলে সিগমা বি ইকুয়াল টু এম বাই জেড, দেখবে অনেক জায়গায় লেখা থাকবে, হয়তো কোনো কোনো ফর্মুলায় দেখবে এটা করা থাকবে সিগমা বেন্ডিং ইকুয়াল টু এম বাই জেড। এবার বোথ অ্যাক্সিস সিলেবাসে নেই, মানে তোমার দুটো অ্যাক্সিস রেসপেক্টে এক্সেন্ট্রিসিটি, যেমন এই ডায়াগ্রামে দেখাচ্ছে এই যেমন জায়গায় লোড ক্রিয়া করছে, এটা তোমার সিলেবাসে প্রথমে বললাম যে অ্যাবাউট ওয়ান প্রিন্সিপাল অ্যাক্সিস এক্সেন্ট্রিসিটি, এটা দেখা দরকার নেই যেহেতু সিলেবাসের মধ্যে নেই, প্রথমে বললাম। এবার হচ্ছে কন্ডিশন ফর নো টেনশন অর জিরো স্ট্রেস অ্যাট এক্সট্রিম ফাইবার লিমিট অফ এক্সেন্ট্রিসিটি, মানে হচ্ছে আমার যখন নো টেনশন বা জিরো স্ট্রেস, মানে মিনিমাম স্ট্রেসটা কি বললাম, যদি আমার 0 হয়, মানে সিগমা মিনটা 0 করতে হয়, তাহলে আমার কি কন্ডিশন করতে হবে। ঠিক আছে, তার মানে আমাকে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে যেটা বললাম যে আমার সিগমা মিনটা 0 করতে গেলে সিগমা মিন ইকুয়াল টু 0, মানে সিগমা মিন মানে ছিল ডাইরেক্ট স্ট্রেস মাইনাস বেন্ডিং স্ট্রেস। ঠিক আছে,
ডাইরেক্ট মাইনাস বেন্ডিং। তাহলে আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইফ দ্য স্ট্রেসেস আর টু বি হোললি কম্প্রেসিভ, দ্যাট ইজ ইফ টেনসাইল স্ট্রেস ইজ নট রিকোয়ার্ড টু অকার, মানে টেনসাইল না হতে হয়, তাহলে বেন্ডিং স্ট্রেস মাস্ট বি লেস দেন ইকুয়াল টু ডাইরেক্ট স্ট্রেস হতে হবে। এটা কিন্তু যদি আমার টেনসাইল না হতে হয়, যেটা প্রথমে বললাম যে একটা ডিজাইনার সবসময় চেষ্টা করবে যেন তার কলামটার মধ্যে কোনোদিন টেনসাইল স্ট্রেস না থাকে কোনো একটা প্রান্তে। তাহলে আমার এখানে সিগমা বি জায়গায় বসালাম মানটা, এই যে পি ইন্টু ই বাই জেড যেটা বললাম, পি মানে এম, এম বাই জেড বলেছিলাম, আর এটা আমার ডাইরেক্ট স্ট্রেস মানে পি বাই এ। তাহলে এখান থেকে পাচ্ছি ই লেস দেন ইকুয়াল টু জেড বাই এ। এবার হচ্ছে এটা হচ্ছে কন্ডিশন ফর জিরো জিরো স্ট্রেস, মানে ই যদি লেস দেন ইকুয়াল টু জেড বাই এ হয়, মানে ই মানে ইটা কোথা থেকে ক্যালকুলেট করেছিলাম, নিউট্রাল এক্স মানে তোমার সেন্টার থেকে, সেন্ট্রয়েডিয়াল ওয়াই অক্ষ থেকে আমি এই ছবিটা দেখেছিলাম। তার মানে সেন্ট্রয়েড থেকে আমার ইয়ের দূরত্ব এমন রাখতে হবে যেন জেড বা এর থেকে কম হয় বা সমান হয়, তার বেশি না হয়। ধরো ধরো জেড এর মান হচ্ছে তোমার হয়তো বললাম 30 মিলিমিটার কিউব, আর এ হচ্ছে তোমার হয়তো ধরো 15, তার মানে 30/15 মানে হবে 2। তার মানে ইয়ের মানটা যেন 2 এর বেশি না হয়, 2 এর বেশি যদি আড়াই হয়ে যায় তাহলেই আমার টেনসাইল চলে আসবে, টেনসাইল স্ট্রেস ডেভেলপ করবে। তাহলে আমাকে সবসময় খেয়াল রাখতে হবে ইটা যেন জেড বাই এর থেকে ছোট হয় বা সমান হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে, ম্যাক্সিমামটা সমান ধরবো আমি। এবার কোর আর কার্নেল, কোর আর কার্নেল কি, দ্য এরিয়া উইদিন হুইচ দ্য রেজাল্টেন্ট অফ দ্য লোড may be applied so as to avoid tensile stresses is called core or kernel, মানে অফ দ্য সেকশন। মানে এখানে কি হচ্ছে, যে এরিয়ার মধ্যে আমার রেজাল্টেন্টটা মানে কাজ করবে, মানে কোনো যাতে আমার টেনসাইল স্ট্রেস তৈরি না হয়, মানে আমার ধরো যখন আমি চিন্তা জাস্ট ইমাজিন করো একটা কলাম আছে, সেই কলামে নর্মালি আমি দুটো প্রিন্সিপাল অক্ষের রেসপেক্টে যদি এক্সেন্ট্রিসিটি নিই, তাহলে যতটুকু এরিয়ার মধ্যে আমাকে ওই লোডটা রাখতে হবে যাতে করে টেনসাইল স্ট্রেস ডেভেলপ না হয়, সেইটুকু এরিয়াকে বলবো আমি কোর বা কার্নেল। এই কোর বা কার্নেলের কনসেপ্টটা তাহলে আমি বের করবো, দেখাচ্ছি আমি কি করে করবো। কোর বা কার্নেল বের করে দেখো, এই কোর ফর এ রেক্টেঙ্গুলার সেকশন, রেক্টেঙ্গুলার সেকশনে কোর বা কার্নেলটা কিভাবে বের করবো। তাহলে এক্ষেত্রে আমার যদি শুধুমাত্র একটা অ্যাক্সিস ধরে দেখাচ্ছি, যে শুধুমাত্র ধরে নিচ্ছি যে থিকনেসটাকে বাইসেক্ট করে, মানে ওয়াই অক্ষ থেকে সরে গেছে, এক্স অক্ষের মধ্যে আছে এক্সেন্ট্রিসিটি ইতে, তাহলে আই ওয়াই ওয়াই মানে হচ্ছে বি বি কিউব বাই 12, ওয়াই ম্যাক্স মানে হচ্ছে বি বাই 2, এরিয়া মানে হচ্ছে বি ইন্টু ডি। ইকুয়েশন 3.2 থেকে আমি যেটা পেলাম, ই লেস দেন ইকুয়াল টু জেড বাই এ, বা ই মানে লিখতে পারি জেড মানে ছিল আই বাই ওয়াই ম্যাক্স, তাহলে আই বাই এ ইন্টু ওয়াই। তাহলে এখান থেকে লিখতে পারি ই লেস দেন ইকুয়াল টু আই মানে হচ্ছে ডি বি কিউ বাই 12, আই মানে ডি বি কিউ বাই 12 লিখলাম, ঠিক আছে। ওয়াই ম্যাক্স মানে হচ্ছে বি বাই 2, এই ওয়াই ছিল এখানটাতে বি বাই 2 লিখলাম, আর এ ছিল এরিয়া মানে বি ইন্টু ডি। তাহলে এখান থেকে পেলাম ই লেস দেন ইকুয়াল টু বি বাই 6, তাহলে বলতে পারবো ই মাস্ট বি লেস দেন অর ইকুয়াল টু বি বাই 6, হেন্স the greatest eccentricity of the load is b by 6 from the y axis, মানে y অক্ষ থেকে b by 6 দূরত্ব পর্যন্ত আমার লোড দেওয়া যাবে, তার বাইরে দিলেই টেনসাইল হয়ে যাবে। তাহলে আমার কি বলতে পারি, তাহলে y অক্ষ থেকে ডান দিকে যদি b by 6 দূরত্ব যায়, তাহলে y অক্ষ থেকে বাঁ দিকেও b by 6 দূরত্ব পর্যন্ত লোড রাখতে পারবো, ঠিক আছে। কম্প্রেসিভ করার জন্য মানে তো এই যে ডায়াগ্রামটা দেখাচ্ছি, দেখো এই ডায়াগ্রাম অনুযায়ী আমি বলছি এই যে ই দূরত্বটা, এই দিকে যদি আমার বি বাই, এইটা যদি বি বাই 6 হয়, এদের হাইলাইট করে দেখাচ্ছি, এই হাইলাইটেড এরিয়াটা মানে হাইলাইটেড লেন্থটা যদি বি বাই 6 হয়, তাহলে আমার এই দিকেও বি বাই 6 দূরত্ব পর্যন্ত লোড দিতে পারবো, তাহলে আমার জিরো টেনশন থাকবে, মানে পুরোটা কম্প্রেসিভ নেচার, মানে কোনো আমার টেনসাইল লোড থাকবে, মানে স্ট্রেস তৈরি হবে না। আমি যদি এখানে ধরো এইখানে এইটা বি বাই 6 হয়, এই জায়গায় যদি আমি লোডটা দিই, তাহলে কি হবে, এই দিকে ম্যাক্সিমাম কম্প্রেসিভ স্ট্রেস তৈরি হবে, আর এডি বরাবর জিরো টেনশন থাকবে, মানে জিরো স্ট্রেস থাকবে।
মানে কোনো টেনশন থাকবে না। আবার যদি এই দিকে b/6 দূরত্বে আমি এই জায়গায় যদি আমি লোডটা দিই, তাহলে আমার এডি বরাবর ম্যাক্সিমাম স্ট্রেস হবে, আর বিসি বরাবর আমার জিরো স্ট্রেস তৈরি হবে, মানে জিরো টেনশন, মানে কোনো টেনশন থাকবে না, স্ট্রেস জিরো। তার মানে আমি কি দেখতে পাচ্ছি আমার, তাহলে আমার এইখান থেকে এইটুকু লেন্থ কত হবে, b/6 প্লাস b/6, যেটা দেখো ডায়াগ্রামে দেখা যাচ্ছে ই থেকে জি, এই ই থেকে জি তার লেন্থটা হচ্ছে b/3, যেহেতু b/6 প্লাস b/6, এটা হচ্ছে b/3। সিমিলার ওয়েতে এই দিকে দেখো এই যে ডেপথ আছে, এই ডেপথটা কত ডি আছে, রাইট? তাহলে ডেপথ বরাবর, তাহলে আমি যদি এক্সেন্ট্রিসিটি এই বরাবর হতো, মানে ধরো এইরকম বরাবর এক্সেন্ট্রিসিটি থাকতো, তাহলে 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 কি হতো, এই ওয়াই অক্ষ বরাবর যদি আমার লোডটা এক্সেন্ট্রিক লোডিং হতো, তখন আমার এই দিকে হতো কত d/3, এইদিকে হতো d/6, এইদিকে হতো d/6। তার মানে আমার এই লেন্থটা মানে এইচ থেকে এফ, এই লেন্থটা হতো d/3 দূরত্ব। তার মানে আমার এই দিয়ে এইটুকু এরিয়া পেলাম, মানে এর মধ্যে ধরো আমি এইচ পয়েন্টে বা ই পয়েন্টে বা জি পয়েন্টে বা এফ পয়েন্টে যদি লোডটা পুট করি, যে কোনো লোড, তাহলে এই বিমটার ক্ষেত্রে আমার কখনোই টেনসাইল স্ট্রেস তৈরি হবে না, সবসময় কম্প্রেসিভ স্ট্রেস তৈরি হবে এক প্রান্তে, আরেক প্রান্তে আমার জিরো স্ট্রেস থাকবে, কখন বা ম্যাক্স মানে মিনিমাম জিরো থাকবে। যদি আমার ধরো আমার ভেতরে দেখি এই এরিয়াটা ভেতরে কোনো পয়েন্টে পুট করি লোড, তাহলে হয়তো এক প্রান্তে কম্প্রেসিভ হবে, এক প্রান্তে বেশি হবে, এক প্রান্তে কম কম্প্রেসিভ হবে, বা জীবন টেনসাইল আসবে না। মানে জিরো টেনশনের কন্ডিশনটা হচ্ছে এইটুকু এরিয়ার মধ্যে আমার লোডটা ক্রিয়া করতে হবে, মানে এক লোডটা যে এক করে মানে কাজ করে, তখনই আমার জিরো জিরো টেনশন। তাই এই শেডেড এরিয়াটা বলছে কোর বা কার্নেল অফ দ্য রেক্টেঙ্গুলার সেকশন, ঠিক আছে? এবার হচ্ছে কোর বা কার্নেল হলো রেক্টেঙ্গুলার সেকশন। হলো সেকশনের ক্ষেত্রে কি হবে, জেড মানে পেলাম বিডি কিউব মাইনাস বিডি কিউব বাই 6d, একটা মনে রাখবে যার কিউব হয় তার নিচে ওই জিনিসটা থাকবে। এরিয়া মানে বিডি মাইনাস বিডি, তাহলে ই লেস দেন ইকুয়াল টু পেয়েছিলাম জেড বাই এ আগের ইকুয়েশন থেকে, নো টেনশনের। তাহলে ই লেস দেন ইকুয়াল টু বিডি কিউব মাইনাস বিডি কিউব বাই 6d বাই এরিয়া বসালাম, ই এর মান এটা পেলাম। তাহলে এইটা হচ্ছে আমার মানে ই এর একদিকে মান, এবারে একদিকে এটা পজিটিভ, অন্যদিকে আরেকটা তোমার ধরে নেবো, সেইটা হচ্ছে হলো সেকশনের ক্ষেত্রে ভ্যালুটা। এটা খুবই জটিল টার্মটা আছে, দেখানো যাবে না ওইভাবে, তোমার ছবি এঁকে দেখানো যাবে না কতটা এরিয়াটা। এবার হচ্ছে কোর ফর সলিড সার্কুলার সেকশন। সলিড সার্কুলার সেকশনের ক্ষেত্রে দেখবো কি হয়, এটা বললাম ই লেস দেন ইকুয়াল টু জেড বাই এ, যেখানে জেড মানে হচ্ছে সেকশন মডিউলাস, ই লেস দেন ইকুয়াল টু আই বাই এ ইন্টু ওয়াই ম্যাক্স। তাহলে ই লেস দেন ইকুয়াল টু আই মানে হচ্ছে পাই ডি টু দি পাওয়ার 4/64, এ মানে হচ্ছে পাই ডি স্কোয়ার বাই 4, ওয়াই ম্যাক্স মানে হচ্ছে d/2। তাহলে ই লেস দেন ইকুয়াল টু পাই ডি টু দি পাওয়ার 4/64 ইন্টু 4 বাই, এটা উল্টে গেল, পাই ডি স্কোয়ার 4টা উল্টে গেল, 4টা পড়ে গেল, এখানে ক্যালকুলেট করে আলটিমেটলি পেলাম ই লেস দেন ইকুয়াল টু d/8। তাহলে আমার এখানে সার্কুলার সেকশনের ক্ষেত্রে যেমন এই ছবিটা দেখানো হয়েছে, তাহলে আমার এই সেন্টার থেকে এই দিকটা d/8, এই দিকটা d/8, তার মানে হচ্ছে d/4 ডায়ামিটারের একটা অংশ, মানে সার্কুলার অংশ, যেইটা হচ্ছে কোর। মানে এইটুকুর মধ্যে যদি আমার লোড কাজ করে, কোনো কম্প্রেসিভ লোড, তাহলে আমার এই সার্কুলার সেকশনের কলামটা কোনো লেয়ারে টেনসাইল স্ট্রেস তৈরি হবে না। এবার হচ্ছে সিলেবাসে আছে তোমার অ্যাপ্লিকেশন অফ দ্য কনসেপ্ট ফর মেশিন পার্টস। মেশিন পার্টসে কিছু কনসেপ্ট অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশন অন অফসেট লিঙ্ক, ঠিক আছে? এই যে ডায়াগ্রামে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা অফসেট লিঙ্কের ছবি। এইগুলো কিন্তু অনেক বই নেই, দেখবে এটা দেখে নাও ভালো করে। অফসেট লিঙ্কে দেখো দেখানো হয়েছে, এইখানে পি লোড কাজ করছে, এখানে পি লোড কাজ করছে। এবার এই অফসেট লিঙ্কটা তোমার এখানে ই দূরত্বে আছে এই সেন্টার লাইন থেকে, এ পয়েন্টে হবে আমার মিনিমাম স্ট্রেস, আর বি পয়েন্টে হবে ম্যাক্সিমাম স্ট্রেস। এই যে লাইন দেখানো হচ্ছে এ এবং বি, এখানে মিনিমাম স্ট্রেস হবে তাহলে কত, ডাইরেক্ট মাইনাস বেন্ডিং,
আর বি পয়েন্টে হবে ডাইরেক্ট প্লাস বেন্ডিং, ঠিক আছে, দুটো স্ট্রেস এ এবং বি পয়েন্টে। এই ইটা যে এক্সেন্ট্রিসিটি। তাহলে আমার এখানে দেখো এই অফসেট লিঙ্কটা ডায়ামিটার হচ্ছে ডি, দেখানো হয়েছে যে লেট দ্য ডায়ামিটার অফ দ্য অফসেট লিঙ্ক ডি, টেনসাইল এই যেখানে ফোর্সটা দেখাচ্ছে পি, টেনসাইল দেখানো হচ্ছে, তাহলে কি আমার একদিকে টেনসাইল হবে অপর দিকে কম্প্রেসিভ হবে। এটা উল্টোটা হতে পারতো, কম্প্রেসিভ নেচারে হতে পারতো, কোনো অসুবিধা নেই। তো ডাইরেক্ট স্ট্রেস হচ্ছে হয়ে গেল পি বাই এ, বেন্ডিং মোমেন্ট পি ইন্টু ই। এবার বেন্ডিং স্ট্রেস এখান থেকে ক্যালকুলেট করলাম 32m বাই পাই ডি কিউব। যেমন আগে দেখালাম একটা তোমার সার্কুলার সেকশন হলে কি হয়, এম ইন্টু ওই যে ডি বাই মানে এম বাই আই সিগমা বাই ওয়াই, ওয়াই মানে ডি বাই টু হয়। এটা বসালাম, বসিয়ে আমি এটাকে ম্যাক্সিমাম স্ট্রেস পেলাম, যেটা বললাম মিনিমামটা হচ্ছে এই যে এ পয়েন্টে আর ম্যাক্সিমামটা বি পয়েন্টে। তাহলে পি বাই এ মাইনাস 32m বাই পাই ডি কিউব আর পি বাই এ প্লাস 32m বাই পাই ডি কিউব। এবার একটা অঙ্ক দেখানো হচ্ছে এক এই ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করে 100 মিলিমিটার ডায়ামিটার অফসেট লিঙ্ক, ডিটা হচ্ছে 100, is transmitting an axial pull of 30 kilonewton as shown in figure 3.8, মানে এই ছবিটা অনুযায়ী, ঠিক আছে, এই যে ডায়াগ্রামটা অনুযায়ী ট্রান্সমিটিং পুল, পুল মানে টানছে, নট পুশ, ঠিক আছে। তাহলে 30 কিলোনিউটন একটা মানে পি এর মানটা হচ্ছে 30 কিলোনিউটন। এবার সেটা নিউটনে কনভার্ট করার জন্য 1000 দিয়ে গুণ করে নিতে পারো। when E is 50 মিলিমিটার, E এর মানটা দেওয়া আছে, এক্সেন্ট্রিসিটির মান, ফাইন্ড দ্য স্ট্রেসেস এট পয়েন্ট এ এন্ড বি, এ এবং বি তে বার করতে হবে। তাহলে আমি এখানে ওইভাবে বের করলাম, এই ফর্মুলাতে পুট করব, পি দেওয়া আছে, ডি দেওয়া আছে, আর এম মানে হচ্ছে পি ইন্টু ই। তাহলে এখানে পুট করলে আমি পেয়ে যাবো এ এবং বি তে কতটা স্ট্রেস। তাহলে এটা কিন্তু অফসেট লিঙ্কের স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডায়াগ্রামটা এইভাবে হয়েছে কেন না, দেখো এ পয়েন্টে এসছে মাইনাস ভ্যালু আর বি পয়েন্টে এসছে প্লাস ভ্যালু। তাহলে আমার বিতে দেখো 19.1, এখানে মাইনাস 11.46। তাহলে আমার ওইভাবে ডায়াগ্রামটা হবে। এটা জিরো লাইন যদি হয়, এটা সরি এটা যদি জিরো লাইন হয়, এটা 19.1, এটাকে মাইনাস 11.46। অ্যাকচুয়ালি এইখান থেকে এই যে এই জায়গাটা, এই যে এই একটা রেক্টেঙ্গুলার পোর্শনটা হচ্ছে আমার ডাইরেক্ট স্ট্রেস মানে পি বাই এ। এবার তার সঙ্গে এদিকে আমার সিগমা বি অ্যাড হচ্ছে, এদিকে সিগমা বিটা মাইনাস হচ্ছে বলে এরকম ডায়াগ্রামটা হয়েছে। অত কমপ্লেক্স যাওয়ার দরকার নেই, যাদের লাইন টানবে একদিকে একটা কিছু জায়গা দেখে 19.1 লিখে দেবে, কোনো স্কেল দিয়ে মেজার করার দরকার নেই, এইদিকে মাইনাস একটা দেখাবে, নিয়ে যোগ করে দেবে। আবার দেখো একটা অন্য একটা অফসেট লিঙ্কে ছবি দেখাচ্ছি, এখানেও তাই একই রকম ব্যাপার, একই রকম সব। এটা অবশ্য মানে রেক্টেঙ্গুলার ক্রস সেকশন, নট সার্কুলার, যেখানে যার জন্য এখানে আইটা আলাদাভাবে করেছি, টি ইন্টু 2t³/12 করে করেছি, মানে এই দিকটা যে টি, এই দিকটা যে 2t। এবারে আমার ম্যাক্সিমামটা হবে এইখানটাতে, এই যে এইখানে ম্যাক্সিমাম স্ট্রেসটা পাবো এই লেয়ারটাতে, আর মিনিমাম স্ট্রেসটা পাবো এই লেয়ারে, ঠিক আছে, এই লেয়ারে মিনিমাম স্ট্রেস। তাহলে আমার সব জায়গাতে ম্যাক্সিমাম আমার এইরকম বের করতে হয়, ম্যাক্সিমাম মিনিমাম স্ট্রেস বের করতে হয়। দেখো ওইভাবে করেছে পি বাই এ প্লাস এম ইন্টু ওয়াই, মানে তোমার ওই মানে এম বাই জেড যা বলবো। আর একটা এবার হচ্ছে তোমার সি ক্ল্যাম্প। সি ক্ল্যাম্প হচ্ছে আমাদের নর্মাল দেখবে ওয়ার্কশপে দরকার হয় কোনো কিছু দেখবে তোমার ওই ধরার জন্য, এটা সি ক্ল্যাম্প। সি ক্ল্যাম্পের তাই এই জায়গাটাতে লোডটা পড়বে, মানে এই জায়গায় লোড পড়বে, ঠিক আছে। আর ম্যাক্সিমাম মিনিমাম স্ট্রেস হবে এই যে হ্যান্ডেলটা, এই যে তোমার ফ্রেমটাতে, মানে তোমার ধরো এই জায়গাটাতে ম্যাক্সিমাম স্ট্রেস, আর এইখানটাতে হবে মিনিমাম স্ট্রেস, ঠিক আছে, এইখানে মিনিমাম স্ট্রেস। দেখো তাই দেখানো যে সি ক্ল্যাম্পের ডাইরেক্ট এবং বেন্ডিং স্ট্রেস ক্যালকুলেশন, এই পি লোড কাজ করছে ওই জায়গাটাতে, আর এ এবং বি পয়েন্ট দেখানো হচ্ছে, এ তে ম্যাক্সিমাম স্ট্রেস পাবো, বি তে মিনিমাম স্ট্রেস পাবো। ই হচ্ছে এক্সেন্ট্রিসিটি এই লোডটা, এই দিকটা বি, আর ওইদিকে ডাইমেনশন উইথটা দেখানো যাচ্ছে না, মানে তোমার এই ডেপটা বি দেখানো হচ্ছে, আর ওইদিকে ওইটা তোমার টি বা অন্য কিছু মানে বি ডাইমেনশন দেখানো, পুরোটা ওই দিকটা দেখানো হচ্ছে না ডায়াগ্রাম অনুযায়ী, যেহেতু আমি শুধু ফ্রন্ট ভিউটা নিচ্ছি, টপ ভিউ গুলো দেখানো যেত। এবার ডাইরেক্ট স্ট্রেস মানে পি বাই এ মানে বি ইন্টু ডি, আর বেন্ডিং স্ট্রেস বার করবো, আই বার করেছি dBq/12 করে, ফাইনালি আমি পেলাম
এখানে যেহেতু আমার এটা সি ক্ল্যাম্প আমার রেক্টেঙ্গুলার সেকশন হয়, তাই বেন্ডিং স্ট্রেস হচ্ছে এম ইন্টু ওয়াই বাই আই, ওয়াই মানে বি বাই টু বললাম। এবার যেটা বললাম যে একই রকম অঙ্ক, মিনিমাম স্ট্রেস আর ম্যাক্সিমাম স্ট্রেস এবার বের করবো। মানে তোমার ম্যাক্সিমামটা প্লাস করবে, মিনিমামটা মাইনাস করবে ডাইরেক্ট স্ট্রেসের সাথে, মানে ডাইরেক্ট প্লাস বেন্ডিং আর ডাইরেক্ট মাইনাস বেন্ডিং, এইটাই কনসেপ্ট। ওইটারই একটা অঙ্ক দেওয়া আছে, ওই ভ্যালুগুলো দিয়ে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম এন্ড মিনিমাম স্ট্রেস অন এ সেকশন এ বি অফ দ্য সি ক্ল্যাম্প when a force of 2500 Newton, P হচ্ছে 2500, is exerted by the screw. The section is rectangular, 2.5 centimeter by 1 centimeter, বা 2.5 centimeter হচ্ছে তোমার depth of 1 centimeter widthটা, as shown in figure 3.1, এই যে ছবিটাতে। ঠিক আছে, তাহলে আমি এই যে জায়গাটা লিখবো, আমি এইভাবে করলাম, সবগুলো দেওয়া আছে। দেখো আই বের করা হয়েছে, সিগমা বি বের করেছি, তার আগে তোমার সিগমা ডাইরেক্ট বের করেছি, মানে লোড বাই এরিয়া করে, এরিয়া বের করেছি তোমার এইভাবে, এই 2.5 ইন্টু 1 করে ফাইনালি এখন ডায়াগ্রাম পেয়েছি। খুব একটা কমপ্লেক্স নেই, একই অঙ্ক সি ক্ল্যাম্পের। এবার হচ্ছে বেঞ্চ ভাইস। বেঞ্চ ভাইসে তোমাদের ওয়ার্কশপে দেখতে পাবে, কোনো জব হোল্ড করার সময় এখানে তোমার ধরতে হয় মেশিনে, তোমার যখন কোনো ফাইল মানে ফিটিং মেনলি দেখতে পাওয়া যায়। এখানে তাই যখন আমার এই জায়গাটা পিলোড কাজ করছে, আর এই যে নিচে যে ফ্রেমের তোমার বেসটা দেখতে পাচ্ছ, এখানে দেখো এ এবং বি দুটো পয়েন্ট দেখানো হয়েছে। এ পয়েন্টে ম্যাক্সিমাম স্ট্রেস থাকবে, বি পয়েন্টে মিনিমাম স্ট্রেস থাকবে। তাহলে এ পয়েন্টে ম্যাক্সিমাম স্ট্রেস ওই ডাইরেক্ট প্লাস বেন্ডিং, আর বি পয়েন্টে ডাইরেক্ট মাইনাস বেন্ডিং। এই তো তাই থিকনেসটা টি আছে, উইথটা বি আছে। তাহলে এই ক্ষেত্রে তাই ওই এটা যেহেতু একটা রেক্টেঙ্গুলার ক্রস সেকশন, এর ক্ষেত্রে আমার রেক্টেঙ্গুলার সেকশনে যেভাবে ক্যালকুলেট করেছিলাম ডাইরেক্ট স্ট্রেস মানে পি বাই এ, যেখানে এ মানে হচ্ছে বি ইন্টু টি হবে, মোমেন্ট অফ ইনার্সিয়া বি টি কিউ বাই 12, মোমেন্ট হয়ে গেল পি ইন্টু ই, তাহলে বেন্ডিং স্ট্রেস হয়ে গেল এম ইন্টু মানে মানে এম 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 বাই জেড যেটা বলি, মানে সিগমা বি বাই ওয়াই সমান এম বাই আই। তাহলে ওখানে বসালে আমি পেলাম 6 p/bt², আর ম্যাক্সিমাম স্ট্রেস এবার করলাম পি/এ প্লাস 6 p/bt², আর মিনিমাম স্ট্রেস হচ্ছে সিগমা ডি মাইনাস সিগমা বি, মানে পি/এ মাইনাস 6 pe/bt²। এবারে ওই বেঞ্চ ভাইসের অঙ্ক আছে একই, ওই ভ্যালুগুলোর উপর যেগুলো ফর্মুলা দেখালাম। এবার ড্রিলিং মেশিন ফ্রেম। ড্রিলিং মেশিন ফ্রেম দেখো, এটা ড্রিল মেশিন দেখানো হয়েছে। ড্রিল মেশিনে এই জায়গাটা ড্রিলিং করা হয়, এই যে এই জায়গাটাতে, ঠিক আছে, হাইলাইট করে দেখাচ্ছি এখানটা। এইখানে লোডটা পড়ছে, আর আমার এই যে পেছন দিকে পিলার মতো কলামটা দেখতে পাচ্ছ ফ্রেমটা, এইখানে আমার ম্যাক্সিমাম মিনিমাম স্ট্রেসটা কাজ করবে, মানে আমার এই ভেতরের দিকে এই জায়গাটাতে ম্যাক্সিমাম স্ট্রেস থাকবে, আর এই দিকটাতে মিনিমাম স্ট্রেসটা হবে, মানে এই দিকটাতে, ঠিক আছে, এই যে এইদিকে মিনিমাম স্ট্রেস এই দিকটাতে। এই ফ্রেমটা হচ্ছে তোমার সার্কুলার সেকশন দেখানো হয়েছে এখানে। তো সার্কুলার সেকশনের ক্ষেত্রে আমার মোমেন্ট অফ ইনার্সিয়া যা হয় সেইটা বসিয়ে বের করবো বেন্ডিং স্ট্রেসের মান। ডাইরেক্ট স্ট্রেসটা কোনো অসুবিধা নেই। দেখো এটা ড্রিলিং মেশিন ফ্রেমটা সিম্পলিফাইড রূপে দেখাচ্ছি, এক্সেন্ট্রিসিটি কতটা দেখানো হয়েছে। তাহলে এরিয়া অফ কলাম π/4d², ডাইরেক্ট স্ট্রেস p/a, বেন্ডিং স্ট্রেস বের করেছি m ইন্টু ওয়াই বাই আই, এ করে পেলাম 32 p/πd³। তারপরে ম্যাক্সিমাম স্ট্রেস হচ্ছে সিগমা ডি প্লাস সিগমা বি, মিনিমাম স্ট্রেস এটা ভুল করা হয়েছে, তো টাইপের সিগমা ডি মাইনাস সিগমা বি হবে, ঠিক আছে, দেখো এখানে আবার মাইনাসই করা হয়েছে, দেখো এখানটায় তো ভুল করেছে, p/a মাইনাস 32 p/πd³। এর অঙ্ক আছে সিমিলার একই অঙ্ক, ড্রিলিং মেশিন ফ্রেমের ওইটার উপর ওই ভ্যালুগুলোর উপর ডিপেন্ড করে করা হয়েছে এটা। আর কি হচ্ছে ওই সার্কুলার করলাম, দুটো সেকশন নেই। তাহলে এইগুলো করে তোমাদের সিলেবাসের মধ্যে আর কিছু আছে কিনা দেখি। না, কিছু নেই সিলেবাসটা, মোটামুটি এটাই শেষ।
এটা যে সিলেবাস এইগুলো ছিল দেখো, determination of maximum and minimum stresses for members under axial load, eccentric load along one principal axis, bending stress যেটা বলা হয়েছিল একটা প্রিন্সিপাল অ্যাক্সিসের রেসপেক্টে ম্যাক্সিমাম মিনিমাম স্ট্রেস বের করতে হবে। এখানে দুটো বলেনি, দুটো সিলেবাসে নেই, দেখবি বইয়ের দুটো করা আছে সব বই, মানে এক্স অক্ষ বা ওয়াই অক্ষ দুটো রেসপেক্টে যদি আমার এক্সেন্ট্রিক হয়, এখানে একটা বলা হয়েছে বলে একটা ডেরিভেশন করে দেখানো হলো। ম্যাক্সিমাম মিনিমাম স্ট্রেস মানে বললাম, ম্যাক্সিমাম মানে ডাইরেক্ট স্ট্রেস প্লাস বেন্ডিং স্ট্রেস, আর মিনিমাম মানে যে ডাইরেক্ট স্ট্রেস মাইনাস বেন্ডিং স্ট্রেস। তারপরে দেখো সেকেন্ড পোর্শনটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ দ্য অ্যাবাভ কনসেপ্ট ফর মেশিন পার্টস সাচ এস অফসেট লিঙ্ক, থ্রি ক্ল্যাম্প, বেঞ্চ ভাইস, ড্রিলিং মেশিন ফ্রেম, স্ট্রেসেস অ্যাট বেস অফ এ শর্ট কলামটা প্রথমে বললাম। টোটাল স্ট্রেস ভেরিয়েশন ডায়াগ্রাম, স্ট্রেস ভেরিয়েশন ডায়াগ্রামটা দেখালাম টোটালটা কিভাবে বের করতে হয়। তাহলে এইটা হচ্ছে সিলেবাস, ঠিক আছে। তাহলে এটা কিন্তু খেয়াল দেখো, যখন আমার মানে আইটা যখন বের করবো তখন খেয়াল দেখো, আই ওয়াই যদি আমার বাইসেক্টিং দ্য থিকনেস, মানে যদি আমার সেন্টার থেকে এক্স অক্ষ বরাবর যায়, মানে ওয়াই অক্ষ থেকে রিফ্লেক্ট হয়, তখন সেটা আই ওয়াই বের করতে হয়। আর যদি উপর দিকে যায়, যদি বাইসেক্টিং দ্য উইড হয়, তখন তখন সেটা আমার আই এক্স বের করতে হবে। মানে সেক্ষেত্রে আমার মানে মনে রাখবে ডি কিউ বাই 12 হবে না ডি বি কিউ বাই 12 হবে, একটু খেয়াল রাখো। নর্মালি আমার এখানে ডি বি কিউ বাই 12 বেশি হয় বেশিরভাগ ক্ষেত্রে, মানে বি ডি কিউ জেনারেলি হয় না, মানে যে কোনো অঙ্ক দেয় সাধারণত বাইসেক্টিং দ্য থিকনেসই দেয়, এবং সেক্ষেত্রে আমার ওই ডি বি কিউ বাই 12 করতে হয়, ঠিক আছে। মানে যেখানে ডিটা হচ্ছে আমার ডেপথ আর বিটা হচ্ছে ব্রেথ। তাহলে এটা গেল, আর কিছু না, সবই একই রকম অঙ্ক দেওয়া আছে, সেম সিমিলার অঙ্ক। রেকর্ডিং স্টপ করে দাও।